দেখলে? হ্যাঁ স্যার, রিপোর্টগুলো দেখেছি। আমি এডিট করে পাঠিয়ে দেবো। ওটা করে শেষ ট্র্যাকে গিয়ে যাদবপুরের জার্নালটা খুঁজে করাতে হবে। করার আগে তাও মানে একবার করে নেব, ঠিক আছে আপনার সাথে। হুম, আগে এটা ঠিক করে নি। হুম, আর কালকে মনে করে আমার সার্টিফিকেটটা আনবেন। ওটা নিয়ে যেতে হবে, ঠিক। ফাঁকা থাকলে চলো ঘুরে আসি। বিপস এর কালকে ফাউন্ডেশনাল ডে প্রোগ্রাম আছে, কোনো রেজিস্ট্রেশন ফি টি কিছু নেই, ঠিক আছে? ফাঁকা থাকলে যেতে হবে কিন্তু। বঙ্গবাসী কলেজ আছে না? হুম, হ্যাঁ স্যার। ফাঁকা থাকলে যেতে পারো, কিন্তু এক্সপিরিয়েন্স হবে ভালো। হুম। তো যাই হোক, মোনা তুমি রেকর্ডিংটা অফ করো, অফ করে আবার অন করো, নতুন করে রেকর্ডিং করো। যে কথাগুলো এতক্ষণ বলা হলো ওগুলো যেন রেকর্ডিং না হয়। একেবারে এক্সাক্ট যতটা ক্লাস হবে ততটাই রেকর্ড করবে, বুঝেছো? তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার অ্যান্ড কারাপশন আমাদের দেশে। এই আমাদের ইয়েটার মধ্যে এটা যদিও চলে আসে, বাট মানে ওই আমাদের চেকস এন্ড ব্যালেন্স এর আইডিয়াটির মধ্যেই যদিও এটা চলে আসে, মানে ইন্ডিপেন্ডেন্টলি এটা বিষয়টা আগে আমাদের জানতে হবে। ইন্ডিপেন্ডেন্টলি এই বিষয়টা তোমার জানা থাকলে তবেই গিয়ে তুমি কিন্তু এই চেকস এন্ড ব্যালেন্স এর জায়গাটি ধরতে পারবে। আদারওয়াইজ এটা পসিবল নয় তোমার জন্য ধরা যে কিভাবে এটা হচ্ছে। তো সবার আগে এখানে দেখে নাও অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার অ্যান্ড কারাপশন বিষয়টা ঠিক কি? অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারটা ঠিক কি? অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার আর কিছুই না যে প্রশাসনিক একটা সংস্কৃতি। তাহলে প্রশাসনিক সংস্কৃতি হচ্ছে এক পার্টিকুলার বিশ্বাসকে, একটা পার্টিকুলার নিয়মকে, একটা পার্টিকুলার প্রথাকে, পার্টিকুলার একটা আচরণকে বা আচরণের এক ধরনের বা ধরনকে বোঝায়। যেটা কি করে? যেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কে হচ্ছে তার যে কাজ, সেই কাজটিকে হচ্ছে আকার দেয়। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার বলতে প্রশাসনিক সংস্কৃতি বলতে সেই বিষয়টিকেই বোঝায়। প্রশাসনিক সংস্কৃতি বলতে বেশ কতগুলো বিশ্বাস, বেশ কতগুলো নিয়ম, বেশ কতগুলো প্রথা, কতগুলো আচরণকে বোঝায়, যেগুলি আল্টিমেটলি কি করে? জনপ্রশাসনের কাজের হচ্ছে আকারকে কাজকে হচ্ছে আকার দেয়। ঠিক আছে? তো এটা আমরা দেখতে পাই। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ কালচার বলতে আমরা জেনারেলি দীর্ঘদিন ধরে যেগুলো দেখে আসছি, আমাদের দেশে যে সমস্ত বিষয়গুলো দীর্ঘদিন ধরে যে দেখে আসছি, যেগুলো খুব কমন বারবার হচ্ছে। তো সেটাকে আমরা এক প্রকার প্রথা বলতে পারি। এখন সেটা নিয়ম হতে পারে, সেটা প্রথা হতে পারে, সেটা আচরণ হতে পারে, সেটা কাজ হতে পারে, সেটা বিশ্বাস হতে পারে, যাই হোক। যেভাবে আসলে সহজ কথায় বললে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রশাসনিক সংস্কৃতি বলতে আসলে এটা সেটাকেই বোঝায় যেটা আসলে দীর্ঘদিন ধরে চলে আসছে প্রশাসনিক মহলে। তো দীর্ঘদিন ধরে এখানে চলে আসছে যেগুলো, সেগুলো যদি তোমরা এবার একটু ট্রেস করা শুরু করো, তাহলে তোমরা কি দেখতে পাবে? এর রুটটা কোথায়? কোর্স এর একটা রুট আছে এবং এই রুটটা তোমরা খুঁজে পাবে যে কৌটিল্যের অর্থশাস্ত্রে এই রুটটাকে খুব ভালোভাবে তোমরা ট্রেস করতে পারবে। এবং তারও অনেক আগে মহাভারতেও কিন্তু এটাকে ট্রেস করা যেতে পারে। যদিও সেগুলো খানিকটা পৌরাণিক হয়ে যাবে। কিন্তু পৌরাণিকের বাইরে বেরিয়ে এসে যদি তুমি এগুলোকে বোঝার চেষ্টা করো, কৌটিল্যের অর্থশাস্ত্রকে যদি বোঝার চেষ্টা করো, যার একটা বাস্তবতা ছিল, যেটা একটা রিয়াল এক্সপেরিয়েন্স এ দেখা হয়েছে।
তো এটাকে যদি বোঝা এবং এখানে কোন কন্ট্রোভার্সি নেই। যে এটা রিয়াল এক্সপেরিয়েন্স থেকে হয়েছে নাকি তার আ মানসিক কোনো এক প্রকার আ ভাবনা থেকে হয়েছে, কোনটা হয়েছে? অর্থাৎ এটা কমপ্লিটলি আইডিয়ালিজম যে নাকি হচ্ছে একটা রিয়ালিস্টিক একটা এম্পিরিসিজম কোনটাকে ফলো করে হয়েছে? তাহলে তুমি জানতে পারবে যে কৌটিল্যের যে আন্ডারস্ট্যান্ডিং বা তার যে রচনা সেটা কিন্তু রিয়াল এক্সপেরিয়েন্স কে সামনে রেখেই কিন্তু হয়েছে। এবং তোমরা এখানে জানবে যে অর্থশাস্ত্র আর কিছুই নয়। আসলে অর্থশাস্ত্র হচ্ছে একটা স্টেট ক্রাফট। রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থা, সেই সম্পর্কিতই আলোচনা হচ্ছে অর্থশাস্ত্র। তাই তো? সেখানে মেইনলি ম্যাথমেটিক্স এর বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থনৈতিক ক্যালকুলেশনস গুলোকেই মেইনলি বেশি ফোকাস দেওয়া হয়েছে। কিন্তু তার সাথে তাল মিলিয়ে রাজনীতি, সমাজনীতি থেকে শুরু করে এমন কোন বিষয় নেই যেখানে আলোচনা হয়তো করা হয়নি। ইভেন ডিপ্লোমেসি। এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে কিন্তু দেখতে পাবো। তো তখনকার দিনে স্বাভাবিকভাবেই এবং বেশ কয়েক বছর আগে একটা প্রশ্ন এসেছিল। সম্ভবত ২০১৫ সালের দিকে একটা প্রশ্ন এসেছিল যে কটা ডিপার্টমেন্টের কথা বলেছে কৌটিল্য। ঠিক আছে? তো ৩৪ টা ডিপার্টমেন্ট। ইন্ডিয়ান পলিটিক্যাল থট এ এটাকে পড়ানো হয়। কাজেই ওখান থেকে তোমরা এই বিষয়টি জানতে পারবে। কিন্তু এখানে যখন আমরা প্রশাসনিক কালচারের কথা বলছি তখন অবশ্যই কৌটিল্যের আলোচনা আসছে এবং কৌটিল্যের এই আলোচনায় এনশিয়েন্ট পিরিয়ড এ আমরা দেখেছি যে তিনি প্রশাসন সম্পর্কে বেশ আলোচনা করেছেন। এবং সেখানে তার মেইন যে বিষয়টি বেরিয়ে এসেছে সেই সময়কার প্রশাসনিক আলোচনায় সেটা হচ্ছে যে অথরিটি পাওয়ার। সমস্ত কিছুর মধ্যেই তো মেইন জিনিসটা পাওয়ার যে পাওয়ারটা কার হাতে রয়েছে সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে কালচারটা ঠিক কিরকম। পাওয়ারের কালচারটা তোমাকে বুঝতে হলে তখন তোমাকে বুঝতে হবে। তুমি নিশ্চয়ই তখন তুমি দেখতে পাবে পুরোনো এই সমস্ত লিটারেচারে মটিলিয়ান লিটারেচারে অবশ্যই পাওয়ার সেই সময় সেন্ট্রালাইজড ছিল। রাজার হাতে ছিল। বুঝতেই পারছো যে রাজা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছিল। সো কাজেই অথরিটি, কর্তৃত্ব, কর্তৃত্ব জানো যে লেজিটিমেট পাওয়ার যখন লেজিটিমেট হয়ে যায় তখন সেটা অথরিটিতে কনভার্ট হয়। সো এখানে লেজিটিমেসি যেটা আল্টিমেটলি অথরিটি যাকে আমরা আল্টিমেটলি লেজিটিমেট বলে সেটাকে আমরা অথরিটি বলি। তো সেটা তখন সেন্ট্রালাইজড ছিল। অর্থাৎ এক জায়গায় সেটা কেন্দ্রীভূত ছিল। একজন ব্যক্তির হাতেই সেটা কিন্তু ছিল। আমরা জানি। এবং এখান থেকেই মানে তার মানে বুঝতেই পারছো যে উপর থেকেই তার মানে সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেশন কে চালানো হতো। এবং এফিসিয়েন্সি ও কিন্তু তার ছিল। ভালো রকম ছিল। কিন্তু ডেমোক্রেসি কে সার্ভ তো তারা করত না, তারা মনার্কি কে সার্ভ করত। তো যেহেতু মনার্কি কে সার্ভ করত তো কাজেই এই ধরনের একটা পলিটিক্যাল আ বা একটা এনভায়রনমেন্ট এ সেটা ঠিকঠাক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন ডেমোক্রেসির কথা বলব তখন সেটা হয়তো এফিশিয়েন্ট নাও হতে পারে। এবং ধীরে, ধীরে যত বেশি ডেমোক্রেসির দিকে সিস্টেম এগিয়ে গেছে, রিভলিউশনস হয়েছে, তার প্রোগ্রেস দেখেছি তত আমরা দেখেছি যে এই এনশিয়েন্ট পিরিয়ড এর যে সমস্ত আলোচনাগুলো সেন্ট্রালাইজড যে সমস্ত অথরিটির ভাবনা বা আইডিয়া আ বা কালচার সেটা কিন্তু উইক বলে কনসিডার হয়েছে জনগণকে সার্ভিস দেওয়ার ক্ষেত্রে। তো এই কারণে সেই সময়কার কনটেক্সট এ সেটা কিন্তু অনেক বেশি এফিশিয়েন্ট। রাজা যা বলতো, রাজার আদেশ সেখানে কিন্তু রাজার যে অর্ডার, ভার্বাল যে অর্ডার বা লিখিত যে অর্ডার সেটা কিন্তু খুব ভালো রকমভাবে ইমপ্লিমেন্ট হতো এবং আ এবং কোথাও যদি কোন কারাপশনস হতো তাহলে রাজা সেটাকে কিন্তু স্ট্রিক্টলি সেটাকে মানে কি বলতো যে সে দমন করার কাজ করত। এই সমস্ত বিষয়গুলো আমরা খুব ভালোভাবে দেখেছি। এরপরে দেখতে পাবো যে আ এরপরে দেখতে পাবো যে দায়বদ্ধতাও সেখানে ছিল রাজার। রাজার দায়বদ্ধতা ছিল। রাজার আন্ডারে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তার মন্ত্রীরা ছিল, আমলারা ছিল। তো তারা অনেক বেশি দায়বদ্ধ ছিল। রাজার আদেশটিকে তারা একেবারে দায়বদ্ধতার সাথে নির্বাহ করত। যে তাদের সেটা দায় যে তাদেরকে সেখানে নির্বাহ সেটা প্রয়োগ করতে হবে। বাস্তবে প্রয়োগ করতে হবে। এবং ভালোভাবে প্রয়োগ করতে হবে এবং যদি তারা প্রয়োগ না করে তাহলে অবশ্যই তার কিন্তু পানিশমেন্ট এর ব্যবস্থা সেখানে কিন্তু থাকত। কোন রকমের গাফিলতি আসলে সেখানে কিন্তু রাজা সেটা স্ট্রিক্টলি সেখানে পানিশমেন্ট এর ব্যবস্থা সেখানে কিন্তু এনশিওর করতেন। অর্থাৎ দণ্ডনীতি, এই দণ্ডনীতির কনসেপ্ট সেখানে কিন্তু এপ্লাই হতো। এবং কম দণ্ডের জন্য কম দণ্ডের জন্য অবশ্যই মানে মানে স্বল্প পরিমাণ বা আ দণ্ডের মানে অপরাধের জন্য অবশ্যই স্বল্প পরিমাণ হচ্ছে তার দণ্ড এবং বড় পরিমাণ অপরাধের জন্য অবশ্যই বড় পরিমাণ দণ্ড। এই ধরনেরও ব্যবস্থা থাকতো যাতে ব্যালেন্স করা যায়। অর্থাৎ এক প্রকার জানোই যে সেখানে এমন কোন প্রশাসনের এমন কোন দণ্ডনীতিও থাকতো না যে দণ্ডনীতি হয়তো কোন একটা জেনারেল প্রিন্সিপল এ তৈরি হয়েছে সকলের জন্য একই রকম। না। এখানে কিন্তু কেস টু কেস ভ্যারি করে সেখানে কিন্তু ডিফারেন্স প্রিন্সিপলস হয়েছিল।
এই সমস্ত বিষয়গুলো বলে দিয়েছিল যে সেই সময়কার যে প্রশাসন এবং তার যে ফাংশনস সেই সমস্ত প্রশাসন তখনকার দিনের প্রশাসন এবং তার যে ফাংশনস অনেক বেশি এফিশিয়েন্ট ছিল। অনেক বেশি বলা যেতে পারে যে সেই কারণে কিন্তু আ মানে লেজিটিমেট ছিল। সেই সময়ের নিরিখে বলা যেতে পারে। লেজিটিমেট ছিল এবং মানুষ এটাকে ফলো করত। এবং না করলেও একটা যে ফোর্স তো আলাদা করে তো একটা ফোর্স রাজার থাকেই। কোর্সিভ পাওয়ার তো তার থাকেই সেটা দিয়ে সে তার নিজের পলিটিক্যাল লেজিটিমেসি আদায় করে নিত। তার অথরিটিটাকে সে প্রুভ করিয়েই নিত জোর জবরদস্তি দিয়ে কোর্সিভ পাওয়ার এপ্লাই করে। সেটাও আবার দেখতে পেয়েছি যে আমরা লং রানে ধীরে, ধীরে খুব বেশি প্র্যাকটিস করা যেত না। তো যাই হোক এই সমস্ত বিষয়গুলো মোটামুটি বেরিয়ে আসতো। এরপরে আমরা মিডিয়েভাল পিরিয়ড এ যদি আসি, মিডিয়েভাল পিরিয়ড এর বড় উদাহরণগুলো হচ্ছে যেমন আকবরের সভা। আকবরের সভাতে তোমরা জানো যে আকবরের সভাতে তোমরা জানো যে সেখানে বীরবলের যে কৌশল, বীরবলের মতো ব্যক্তিদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তিনি সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কারাপশনস সেগুলোকে সামনে নিয়ে আসছেন। বিজনেস এর যে কারাপশন সেগুলোকে তিনি সামনে নিয়ে আসছেন। জনগণের যে ওয়েলফেয়ার সেগুলোকে সুনিশ্চিত করার কথা বলছেন এবং বেটার সার্ভিস ডেলিভারির কথা বলছেন। এবং সেখানে আমরা দেখতে পাবো যে সেখানে প্রশাসনকে আরো অনেক বেশি বলা যেতে পারে কি করা হচ্ছে যে না সেন্ট্রালি অবশ্যই সেন্ট্রালি হয়তো সেটাকে কন্ট্রোল করা হচ্ছে। সেন্ট্রালাইজড একটা অথরিটির আইডিয়া তো সেখানে আছে। কিন্তু সেখানে অনেক বেশি সেখানে কিন্তু আ বলা যেতে পারে যে সিটিজেন সেন্ট্রিক করা হচ্ছে। সিটিজেনের ভাবনাগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তো এগুলো আমরা দেখেছি। অর্থাৎ এটা ইন কম্পারিজন টু এনশিয়েন্ট পিরিয়ড অনেক বেশি প্রোগ্রেসিভ। তো এই বিষয়গুলো আমরা সেখানে দেখেছি। জানো যে বীরবল সেখানে তার সবাই যখন ১ম আকবরের সবাই উপস্থিত হচ্ছে তখন তাকে দারোয়ান তাকে দরজায় আটকে দিচ্ছে, তাকে প্রবেশ করতে দিচ্ছে না। দারোয়ান যখন তাকে প্রবেশ করতে দিচ্ছে তখন দেখতে দেখতে পাচ্ছি আমরা তাকে তার উপর শর্ত চাপিয়ে দিচ্ছে যে ভেতরে গিয়ে যে তুমি রিওয়ার্ডস পাবে সেই রিওয়ার্ডস এর আ তাকে ও তাকে 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 কিছু শেয়ার দিতে হবে। তাই না? 50% শেয়ার তাকে দিতে হবে। সো তিনি যখন সভাসদে এসে প্রবেশ হচ্ছেন আকবরের সামনে তখন আকবর জানতে চাইছে তার বুদ্ধির প্রমাণ সবার আগে সেখানে জনগণের সমক্ষে অর্থাৎ এফিসিয়েন্সি তার কতটা আছে। তিনি তো একজন বিউরোক্র্যাট হিসেবে প্রকৃত কাজ করবেন। যাই কাজ হোক তিনি তো একজন বিউরোক্র্যাট। তো সেই বিউরোক্র্যাট কত বেশি তার এফিসিয়েন্সি আছে তার প্রমাণ তাকে দিতে হচ্ছে সেখানে। এবং তার বুদ্ধির বলে তিনি প্রমাণ সেই সময় দিলেন। এবং অবশ্যই সেখানে রাজাকে যে এক্সাম্পল দিয়ে তিনি বুদ্ধির প্রমাণ দিলেন সেখানে দেখতেই পাচ্ছ যে রাজাকে অনেক সুপ্রিম বানিয়ে দিলেন। এই সমস্ত বিষয়গুলো রাজাকে সুপ্রিম তিনি বানিয়ে দিচ্ছেন সেখানে। এবং জনগণের আইডিয়াটিকে সেখানে এক প্রকার সামনে নিয়ে আসার চেষ্টা করছেন সেটার মধ্য দিয়েও। এবং কারাপশন যে সিস্টেমের মধ্যে রয়েছে সেটাকেও তিনি কিন্তু জনসমক্ষে নিয়ে আসছেন এবং তাকে এটাও তিনি জনসমক্ষে এক্সপোজ করছেন। তাকে ঢুকতে দেওয়া হয়েছে এই বলেই এই শর্তেই যে রিওয়ার্ডস টি তিনি পাবেন তার অংশীদারিত্ব তিনি কিন্তু দারোয়ানকে দেবেন। এবং এটি জানার সঙ্গে, সঙ্গে দেখা যাচ্ছে যে ইমিডিয়েট বেসিস এ অ্যাডমিনিস্ট্রেশন এত বেশি এফিশিয়েন্ট যে রাজা জানার সঙ্গে, সঙ্গে সেই ব্যক্তিকে সেখানে উপস্থিত করছে এবং অবশ্যই সেখানে ইমিডিয়েট বেসিস এ তার কিন্তু বিচার হচ্ছে। এই বিচার বিভাগীয় কাজটা সঙ্গে, সঙ্গে সম্পন্ন হচ্ছে। তো এইরকম ভাবে দেখা যাবে কি যে অ্যাডমিনিস্ট্রেশন এর যে ফাংশন সেই ফাংশনস এর উপরেও জানো যে অ্যাডমিনিস্ট্রেশন অনেক সময় যে তারা যেহেতু ইন্ডিপেন্ডেন্স অনেকটাই বেশি ভোগ করে কারণ সমস্ত বিষয় রাজার এই সমস্ত বিষয়ে রাজার এবং উপর মহলের মন্ত্রীদের খোঁজ নেওয়ার সময় হয়তো হয়ে ওঠে না বা সুযোগ হয়ে ওঠে না। তো যাদের একটা ইন্ডিপেন্ডেন্স থাকে কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্সটাকে কিন্তু কার্ভ করার জন্য বা লিমিট করার জন্য এখানে নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় দেখা যায় যে ইমিডিয়েট বেসিস এ পানিশমেন্ট এর ব্যবস্থা থাকে এবং সেগুলো অনেক বেশি ভয়ংকর। এইরকম ভাবে একটা অ্যাডমিনিস্ট্রেশন এর উপর ব্যালেন্স সেখানে কিন্তু বা চেক মানে এটা কন্ট্রোল রাখার মধ্য দিয়ে সেখানে কিন্তু একটা বলা যেতে পারে যে আ সিস্টেমের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটাকে কিন্তু মেইনটেইন করা হয়। এই জিনিসগুলো আমরা সেখানে দেখেছি। রেভিনিউ সিস্টেম বলতে পারো ব্যুরোক্রেটিক হায়ারার্কিস গুলোর মধ্যে এই সমস্ত বিষয়গুলো মানে এগুলোও সেই সময় দেখেছি যে রেভিনিউ সিস্টেম থাকতো, স্ট্রাকচারালি সেগুলো থাকতো। ব্যুরোক্রেটিক হায়ারার্কিস থাকতো, আজকের দিনে যে ব্যুরোক্রেসিকে আমরা হায়ারার্কিক্যাল একটা ফর্মে দেখতে পাই। যে ডি ডি গ্রুপ, তারপরে সি গ্রুপ, তারপরে বি গ্রুপ, তারপরে এ গ্রুপ। এবং তাদের মধ্যে হচ্ছে কতগুলো কাজের ভিত্তিতে ক্লাসিফিকেশনস করা হয়েছে। তো এই যে হায়ারার্কিস গুলো তখন থেকে ঠিক আছে? সেই সমস্ত অফিসিয়ালস রা বেসিক্যালি তারা কি করত যে এখানকার অ্যাডমিনিস্ট্রেশন কে কিন্তু নির্বাহ করার কাজ করত। এইরকম ভাবে তারা কোন একটা জায়গায় অত্যধিক বেশি পাওয়ার দিত না। পাওয়ারটাকে কিন্তু তারা হায়ারার্কিক্যালি বলা যেতে পারে যে ডেলিগেট করত। তাই না? হায়ারার্কিক্যালি তারা ডেলিগেটস করত। এই ধরনের একটা বিষয় দেখেছি এবং আল্টিমেটলি অ্যাডমিনিস্ট্রেশনকে এফিশিয়েন্টলি চালানোর একটা ব্যবস্থা সেই সময় আমরা দেখতে পেয়েছি। ব্রিটিশ পিরিয়ডে যখন ব্রিটিশরা এই মুঘলদেরকে সরিয়ে যখন ব্রিটিশরা পাওয়ারে আসছে তখন আমরা দেখতে পাচ্ছি যে তারা
এই এনশিয়েন্ট পিরিয়ড এবং মিডল পিরিয়ডের হিস্ট্রির অনেক কিছুই গ্রহণ করছে। বিশেষ করে মিডল পিরিয়ডের অনেক কিছু গ্রহণ করছে। এবং তার সাথে তারা ওয়েস্ট থেকে যে আইডিয়া গুলি নিয়ে এসেছে তাদের নিজেদের দেশের, সে সমস্ত আইডিয়া গুলোকেও তারা কিন্তু ইম্পোজ করছে। এবং এখানে এসে তারা কি করছে যে সেন্ট্রালাইজেশন তো তারা ইম্পোজ করছেই। যে সেন্ট্রালাইজেশনস টা হয়তো সেখানে মুঘল পিরিয়ডে, এনশিয়েন্ট পিরিয়ডে একটা হচ্ছে বেসিক ফিচারস ছিল। সেটা তো আছেই। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে নিয়মটাকেও তারা এস্টাবলিশ করছে। নিয়ম, নিয়মটাকে এস্টাবলিশ করছে। জানো তো যে আগেকার দিনে নিয়ম বলতে রাজা যেটা ইমিডিয়েট বেসিস এ বলে দেবেন সেটাই নিয়ম। কিন্তু এখানে নিয়ম বলতে তোমরা জানো যে কলোনিয়াল পিরিয়ড এর এই নিয়মটিকে কিন্তু ডেমোক্রেটিক্যালি প্র্যাকটিস করা হতো। যদিও সেটা ইন্ডিয়াতে হতো না, ইউরোপে হতো। ইউরোপে যেহেতু তাদের ইন্ডিয়া তখন তাদের একটা কাইন্ড অফ বড় মিনিস্ট্রি। মানে ইন্ডিয়া মানে তখন তাদের একটা বা একটা মিনিস্টারিয়াল সাবজেক্ট তাদের কাছে। তো সেই সম্পর্কিত যে ডিসিশন ছিল সেগুলো তারা পার্লামেন্টে বসে গ্রহণ করত। এবং সেই ডিসিশন গুলো তারা এখানে এসে ইম্পোজ করত। একটা রুল তৈরি করত। তো রুল কন্ট্রোল করত। কোন ব্যক্তি কন্ট্রোল করত না, রুল কন্ট্রোল করত। যদিও আমরা দেখেছি যে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি তে যারা রোল প্লে মানে তারা এগুলোকে ইমপ্লিমেন্ট করার কাজ করতেন, তারা এটাকে নিজেদের মতো করে মিসইউজ করতেন। মানে হ্যাঁ, তারা কিন্তু এই রুল সিস্টেমটিকে ইন্ট্রোডিউস করেছিলেন। এটা কিন্তু ছিল। কিন্তু মিডল পিরিয়ডেও ছিল রুল এর কনসেপ্ট। কিন্তু মিডল পিরিয়ডে এগুলো অনেক বেশি সেন্ট্রালাইজড ছিল। কিন্তু এই ব্রিটিশ পিরিয়ডে এটা কলোনিয়াল পিরিয়ডে এসে এটা কিন্তু একটা ডেমোক্রেটিক ট্রানজিশন আমরা এখানে কিন্তু দেখতে পাই। এবং অবশ্যই এখানে সিভিল সার্ভিস যারা ছিল, যে সমস্ত সিভিল সার্ভিস গুলো ছিল এবং আ সেই সময় ছিল সেগুলোর মধ্যে একটা হায়ারার্কিক্যাল একটা স্ট্রাকচার কে মেইনটেইন করা হতো। হায়ারার্কিক্যাল স্ট্রাকচার বুঝতেই পারছো যে সেগুলো ব্রিটিশ পিরিয়ড এনশিয়েন্ট পিরিয়ড থেকে চলে আসছে। ব্রিটিশদেরও নিজেদের মধ্যে এই সিস্টেম গুলো ছিল। সো তারা এই জিনিসগুলোকেও কিন্তু ভ্যালু দিয়েছে। এবং তার সাথে তারা কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিস কিন্তু গড়ে তুলেছে। ধীরে ধীরে তারা কিন্তু ডিসেন্ট্রালাইজেশন ও করেছে। যে লন্ডন থেকে বসে নয় বরং এখানে ইন্ডিয়াতে সেখানে তারা কিন্তু এখানকার অ্যাডমিনিস্ট্রেশন কে আলাদাভাবে তৈরি করেছে এবং ওখান থেকে হয়তো পলিসি ফর্মুলেশন এর কাজটা করত। অর্থাৎ ব্রিটেন থেকে বসে পলিসি ফর্মুলেশন করত। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কে পরিচালনা করার কাজটা কিন্তু তার জন্য যে পার্টিকুলার রুলস রেগুলেশনস গুলো তৈরি হবে সেগুলো কিন্তু ইন্ডিয়াতে বসে হতো। সো দিস ইস হাউ তারা কিন্তু ডিসেন্ট্রালাইজেশনস টিকেও বলা যেতে পারে সেই কনটেক্সট এ ভ্যালু দিয়েছে। এগুলোও কিন্তু আমাদের দেশে কিন্তু এখনকার দিনের যে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন সেই অ্যাডমিনিস্ট্রেশন এর ব্যাকবোন হয়ে গেছে। যেগুলো আমরা এখনকার দিনে দেখতে পাই। এই সমস্ত ফিচার গুলো আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু ছিল। এখন যখন ডিসেন্ট্রালাইজেশন হয় তখন বুঝতেই পারছো যে ওভার পাওয়ার কে সেখানে রিডিউ বা মানে কন্ট্রোল করা হয়। যখন তোমরা দেখতে পাচ্ছ যে রুল বাউন্ড যখন এটা হয় তখন বুঝতেই পারছো যে কোন অথরিটেটিভ পাওয়ার কে সেখানে সেটার মধ্য দিয়ে আটকে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। হায়ারার্কিক্যাল হলে সেখানে দেখা যাবে যে সেখানে অ্যাডমিনিস্ট্রেশন যে ইনএফিশিয়েন্ট হয়ে পড়ার যে প্রবণতা সেটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। কারণ প্রত্যেকটা স্টেজে যখন তুমি প্রত্যেককে এখানে অ্যাকাউন্টেবল করবে তখন তারা তাদের নিজেদের কাজটা কিন্তু ধাপে করতে পারবে। কিন্তু একজন ব্যক্তিকেই যদি সমস্ত ক্ষমতা দিয়ে দাও তাহলে কি হবে? তো কাজটা হয়তো সে সম্পূর্ণ নির্বাহ করতে পারবে না। তো এর কারণে হায়ারার্কিক্যাল একটা ফর্ম তৈরি করা, এটাও কিন্তু এক প্রকার কিন্তু সেই সময়কার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং তাদের মতো করে এফিশিয়েন্টলি চেষ্টা করেছে রান করানোর। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আল্টিমেটলি তাদের মধ্যে একটা এলিটিজম এর জন্ম দিয়েছিল যে সেখানে বুঝতেই পারছো যে ইন্ডিয়াতে যারা শাসন করত তারা সিভিল সার্ভিস বিশেষ করে তাদেরকে এলিট বলা হতো। সিভিল সার্ভেন্ট যারা ছিল তারা এলিট। যে ব্রিটিশ থেকে কিছুটা আসতো, ইন্ডিয়া থেকেও ধীরে পার্টিসিপেশন সেখানে এনশিওর হয়েছিল। এই এলিটরা সেখানে বেসিক্যালি তারা কি করত? অ্যাডমিনিস্ট্রেশন কে বেসিক্যালি এলিটরা কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশনকে এলিটরা কন্ট্রোল করত এবং এলিটদের মধ্যে বড় নামগুলো হচ্ছে যেমন গভর্নরের নাম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এর নাম, ঠিক আছে? এই সমস্ত শব্দগুলো সেখানে এলিটোক্রেসির এক প্রকার সেন্টার হিসেবে ফাংশনস করত। এলিটোক্রেসির তারা এক প্রকার কিন্তু মেকানিজম হিসেবে ফাংশন করত। এরপরে এখানে দেখতে পাবো লিগালিজম, লিগালিজম আইনি, আইনি একটা ব্যবস্থা ছিল। হ্যাঁ, আইনকে তারা তৈরি করত। এটাও আমরা দেখতে পেয়েছি একটা ডেভেলপমেন্ট। অথরিটেরিয়ান টেনডেন্সিস টাও ছিল জানো তোমরা যে যারা হচ্ছে ডা কালেক্টর হওয়ার সুযোগ পেতেন সেই সময়। তো তারা কিরকম ভাবে মানুষের উপর নির্বিচারে অত্যাচার করতেন। এবং সেই সময় যেহেতু পুলিশ এবং সিভিল সার্ভিস অর্থাৎ কোর্সিভ পাওয়ার এবং সেবা করার এই দুটো পাওয়ারকে যেহেতু এক জায়গায় এখানে রাখা হয়েছিল। তো স্বাভাবিকভাবে এখানে অথরিটেরিয়ান টেনডেন্সিস কিন্তু এক প্রকার স্বাভাবিক অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। যেমন তোমরা দেখবে যে যিনি কালেক্টর তিনি হচ্ছেন আবার হচ্ছে আজকের দিনে যাকে আমরা আইএএস এবং আইপিএস বলছি, সেই সময় কিন্তু এই পার্থক্যটা ছিল না। তারা কিন্তু যিনি ডিস্ট্রিক্ট কালেক্টর তাকেই কিন্তু এই দেওয়া হতো। এবং তিনি স্ট্রিক্টলি তার পাওয়ার ফাংশনস করতেন। ম্যাজিস্ট্রেট স্ট্রিক্টলি তার পাওয়ার ফাংশনস করতেন এবং
সেখানে দেখা যাবে যে তারা নির্বিচারে মানুষের উপর অত্যাচার করতেন এবং তারা নিজের মতো করে সেখানে সমস্ত কিছু ডিসপ্লে করতেন। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখেছি। আজকের দিনে এসে তোমরা দেখবে যে সেগুলোর মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে। আইএএস আর আইপিএস এর মধ্যে ডিফারেন্স ক্রিয়েট করা হয়েছে। কোর্সিভ পাওয়ার ফাংশনসকারী যে বডি সেটাকে আইপিএস করা হয়েছে এবং তার আন্ডারে সেখানে পুলিশ প্রশাসনকে সেখানে রাখা হয়েছে এবং সেবা করার জন্য, সেবা দান করার জন্য, নিয়ম নীতি তৈরি করার জন্য, পলিসি তৈরি করার জন্য তোমরা দেখবে যে আইএএস এইরকম একটা পোস্ট তৈরি করা হয়েছে যারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন এর বিষয়গুলো দেখবে, প্রশাসনিক কাজগুলো দেখবে। ঠিক আছে? তো এরকম ভাবে ক্রিয়েশন করার মধ্য দিয়ে সেখানে বিউরোক্রেসির যে ফাংশন সেটাকে আরো অনেক বেশি কিন্তু ডিসেন্ট্রালাইজ করা হয়েছে। পাওয়ারটিকে কিন্তু ডিভাইড করা হয়েছে। করার মধ্যে দিয়ে ডিসেন্ট্রালাইজেশন এর ব্যাপার এসে দেবে। এবং ওয়েলফেয়ার ওরিয়েন্টেশনস টাকেই সামনে রাখা হচ্ছে। সবসময় আমরা সবার আগে পুলিশ প্রশাসনের আগেও কিন্তু আমরা আমাদের অফিসারদেরকে সামনে পাই। পুলিশ প্রশাসন পরে এসে সেখানে উপস্থিত হয় যদি প্রয়োজন পড়ে তাদের। এরকম ভাবে মানুষের মধ্যে থেকে যে ভয় সেই ভয়গুলোকে দূর করা হয়েছে। প্রশাসনের প্রতি যে ভয় সেই ভয়গুলোকে দূর করা হয়েছে। ওয়েলফেয়ার এর যে ওরিয়েন্টেশন সেটাকে সামনে নিয়ে আসা হয়েছে। সো অনেক রিফর্মস সেখানে কিন্তু বলতে পারো যে আমাদের বর্তমান ভারতে এসে করা হয়েছে। কিন্তু সেই সময় কিন্তু এই অথরিটেরিয়ান টেনডেন্সিস গুলো কিন্তু ছিল। ডিফারেন্স বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সিটিজেন প্রশাসন এবং হচ্ছে নাগরিকের মধ্যে একটা ডিসট্যান্স ছিল, একটা পার্থক্য ছিল সেই সময় কলোনিয়াল পিরিয়ডে। তো জনগণ সেই সময় প্রশাসনে যারা বসে থাকতো তাদেরকে বাবু বলে সম্বোধন করতো তোমরা জানো। বাবু। এখনো এই বাবু কালচার আছে। এখনো এই বাবু কালচার কিছু, কিছু অফিসে আছে। কিন্তু সেটা নেই। টেকনোলজির যুগে এসে সেটা নেই। বিশেষ করে মানে এখন তো সোশ্যাল মিডিয়া এসে গেছে বলে সেখানে সঙ্গে, সঙ্গে তার ভিডিও তৈরি করে ভাইরাল করে দিচ্ছে মানুষ দেখে। মানুষ সচেতন হয়েছে। বিশেষ করে এই জেন জিরা তো এই বাবু শব্দটা হয়তো শোনেইনি অনেকে। কিন্তু কিন্তু আমাদের যারা হচ্ছেন মানে গ্রামের মানুষ এবং মানে গ্রামের মানুষদের মধ্যে এখনো যারা খুব সিনিয়র বয়স্ক মানুষ তারা এখনো কিন্তু অফিসারদের বাবু বলে সম্বোধন করে। ডাক্তার বাবু, হ্যাঁ? তারপরে দেখবে বিডিও বাবু, ঠিক আছে? ব্লক ডেভেলপমেন্ট অফিসার তো তিনি বাবু বলে। এদের প্রত্যেকজন সে এখন গ্রুপ সি হোক, ডি হোক, এ হোক, বি হোক বাবু, বাবু বলে একটা প্রতিষ্ঠিত হতেন এবং এই বাবু কালচারটা তৈরি হয়েছিল এখানে ওসি অ্যাডমিনিস্ট্রেশন এ। বাংলার ক্ষেত্রে এটা বাবু, অন্য জায়গায় তোমরা অন্য রকম ভাবে সাহেব, অন্য জায়গায় তোমরা সাহেব, বাংলায় তোমরা আরো একটা শব্দ পাবে সাহেব, হিন্দিতেও পাবে সাহেব। এই সমস্ত শব্দগুলো দিয়ে এটাই প্রমাণ করা হতো যে তারা অনেক বেশি সুপিরিয়র, তারা অনেক বেশি কিন্তু অথরিটেটিভ, অনেক বেশি তারা পাওয়ারফুল। তো এতে করে কি হতো? জনগণ তাদেরকে দেখে ভয় করত। জনগণ কখনো তাদের সামনে গিয়ে চেয়ারে বসার সুযোগ পেত না। হয় দাঁড়িয়ে থাকবে, নইলে বসে থাকবে, নইলে হচ্ছে এক বিল্ডিং এর বাইরে থাকবে। এবং সেখানে অবশ্যই হাঁটু গেড়ে বসে থাকতে হবে। তো এইরকম একটা ব্যবস্থা সেই সময় ছিল। কিন্তু আজকের দিনে তোমরা অ্যাডমিনিস্ট্রেশন এর দিকে যদি তাকিয়ে থাকো তাহলে দেখবে বড় রেভলিউশন যে এসেছে এবং এইগুলো অবশ্যই সেগুলোর মধ্যে একটা বড় ডিক্লাইন এনশিওর করেছে। এই ধরনের ভ্যালু কালচার থেকে মানুষকে মুক্তি দিয়েছে। অ্যাডমিনিস্ট্রেশন এই সমস্ত বিষয়গুলো কিন্তু এনশিওর করেছে। এবং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড এ এসে অবশ্যই এই জিনিসগুলো তোমরা তাহলে দেখতে পাচ্ছ যে এগুলো হয়েছে, এগুলো করা পসিবল হয়েছে, করছে। ঠিক আছে? কনস্টিটিউশন তৈরি করা হয়েছে যখন তখন এখানে অ্যাডমিনিস্ট্রেশন কে বলাই হয়েছে যে একটা ওয়েলফেয়ার ওরিয়েন্টেড অ্যাপ্রোচ নিয়ে সে কাজ করবে। এবং সেখানে ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে সেখানে ভ্যালু দেওয়া হবে। ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম যে জনগণ সেখানে জনগণ সেখানে তার নিজেদের পছন্দ মতো ব্যক্তিকে সেখানে পাওয়ারে বসাতে পারে। কিন্তু এই পছন্দটা ডিসাইড হবে কি করে? ইলেকশনের মাধ্যমে? না, এটা ইলেকশনের মাধ্যমে নয়। বরং এটা রিক্রুটমেন্ট এর মাধ্যমে হতে পারে। ঠিক আছে? সো আগের যে বিউরোক্রেসি যেটা ছিল, কোন সিভিলাইজেশন এ তোমরা প্যাট্রোনেজ সিস্টেম পাবে। প্যাট্রোনেজ সিস্টেম হচ্ছে যে পার্টি দ্বারা নিয়ন্ত্রিত যে ব্যবস্থা। আমাদের ইন্ডিয়ান সিভিলাইজেশন এ যদি এনশিয়েন্ট পিরিয়ড এ যদি চলে যাও তাহলে তোমরা এখানে কাস্ট বেসড রিক্রুটমেন্ট সিস্টেম পাবে। কাস্ট বেসড রিক্রুটমেন্ট সিস্টেম। ঠিক আছে? অর্থাৎ যারা আপার কাস্ট এ ছিল তাদেরকে রিক্রুট করতে হতো। আপার কাস্ট বেসড রিক্রুটমেন্ট ছিল। ঠিক আছে? চায়নাতে তোমরা যদি চলে যাও তো চায়নাতে সেখানে আরেকটা মডেল আছে। এই মডেলটিকে বলা হয় উম চায়নার মডেলটিকে বলা হয় এটা এফএম মার্কস এই ক্লাসিফিকেশনটা করেছেন। এফএম মার্কস। তোমরা একটু দেখতে পারো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ এফএম মার্কস এই ক্লাসিফিকেশনটা করেছে। তো চায়নার মডেলটা আমার নাম মনে পড়ছে না। প্যাট্রোনেস আ বেস্ট বেস্ট আর একটা হচ্ছে চায়নাটা মনে পড়ছে না এখন। যাই হোক এই সমস্ত বিষয়গুলো ছিল সেই সময়। কিন্তু এখনকার দিনে সেখানে কি হয়ে গেছে না এখানে মেরিট বেস সিস্টেম হয়ে গেছে। যেখানে যেটা আল্টিমেট একটা বড় ফিচার হচ্ছে ডেমোক্রেসি। যে ডেমোক্রেসি মেরিট এর উপর রান করে। ডেমোক্রেসি এফিসিয়েন্সি এর উপর রান করে। ডেমোক্রেসি প্রত্যেকের ইন্ডিভিজুয়ালস এর ক্যাপাসিটির উপর রান করে। তো এই ধরনের একটা অ্যাপ্রোচ থেকে অ্যাডমিনিস্ট্রেশন কে কি করা হয়েছে? এই ধরনের একটা প্রসেস কে ফলো করে অ্যাডমিনিস্ট্রেশন কে এখানে ওয়েলফেয়ার ওরিয়েন্টেড করা হয়েছে। ওয়েলফেয়ার ওরিয়েন্টেড সিস্টেম কনভার্ট করা হয়েছে। এগুলো আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড এ আমরা এটা দেখতে পাচ্ছি। এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস
আমাদের দেখতেই পাচ্ছ যে গভর্নেন্স এর আজকে একটা বড় ব্যাকবোন। যে তারা কি করছে যে আমাদের গোটা দেশকে তারা কিন্তু সার্ভিস দেওয়ার কাজ করছে। এগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। এবার যদি ফিচারস দেখো তোমরা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ কালচারের যে যদি সংস্কৃতির ভারতীয় প্রশাসনিক সংস্কৃতির যদি তোমরা এবার বৈশিষ্ট্যগুলোর দিকে যদি চোখ রাখো তাহলে তোমরা দেখবে যে হায়ারার্কিক্যাল এবং রুল বাউন্ড স্ট্রাকচার আছে যেটা আমাদের আ এই হিস্ট্রিতে আমরা পেয়েছি। যেগুলো আমরা মিডল পিরিয়ডে দেখলাম। যেগুলো আমরা ব্রিটিশ পিরিয়ডে দেখলাম এগুলো কিন্তু আছে। যে হায়ারার্কিক্যাল তাহলে সেই সমস্ত ট্র্যাডিশনস গুলো এখনো পর্যন্ত চলে আছে। যে সংস্কৃতির মধ্যে তাহলে আমরা কি পাবো? প্রশাসনিক সংস্কৃতির মধ্যে হায়ারার্কিক্যাল সংস্কৃতি পাবো। অর্থাৎ যেটাকে হায়ারার্কি বাংলায় কি বলা হয়? হায়ারার্কিকে বাংলায় আ ক্রমোচ্চ বিন্যাস, ক্রমোচ্চ বিন্যাস বলা হয় এটাকে। তো ক্রমোচ্চ বিন্যাসের একটা ধারা আমরা দেখতে পাবো। এটা একটা সংস্কৃতি। এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। নিয়ম দ্বারা বাধ্যকারী একটা ব্যবস্থা বা একটা কাঠামো, এটাও একটা সংস্কৃতি আমরা দেখতে পাবো। যে এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। তাহলে প্রশাসনের দিকে তারা তাকালে এটা পাবে। তো হায়ারার্কিক্যাল না হলে না হয়ে তো এটা অন্য কিছুও হতে পারত। ধারাবাহিক না হয়ে অন্য কিছু তো হতে পারত। কিন্তু ধারাবাহিক বা ক্রমোচ্চ বিন্যাসই রাখা হয়েছে। এবং যেহেতু এবং যেটা রাখা হয়েছে সেটা দীর্ঘদিন ধরে চলে আসছে। কাজেই আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা সেটা ঐতিহাসিকভাবে কিন্তু তৈরি হয়েছে। বুঝতেই পারছো যে ধীরে ধীরে কিন্তু এটা চলে আসছে। এইরকম ভাবে আমরা দেখতে পাবো ইতিহাসের একটা বড় এখানে কিন্তু একটা ইনফ্লুয়েন্স কিন্তু আজকের দিনের প্রশাসন রয়েছে। আমার একটা সংস্কৃতি তারা বহন করে চলেছে। রাজনৈতিক নিউট্রালিটি, নিরপেক্ষতা, পলিটিক্যাল নিউট্রালিটি, রাজনৈতিক নিউট্রালিটিটাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে আজকের দিনে। যে যারা বিউরোক্র্যাট হবে তারা রাজনীতির সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। রাজনীতিতে যারা থাকবে তাদের কাজ হবে পলিসি তৈরি। তারা এখানে রাজনীতি মানেই হচ্ছে যে মেজরিটির ভোটে জিতে আসা একটা পার্টিকুলার পক্ষ। রাইট? এখন সেই পক্ষ যখন তারা ডিসিশন নেবে তখন হতেই পারে যে তাদের ডিসিশন তারা মাইনরিটিস দেরকে হতেই পারে যে কোনো একটা সেকশনস কে তারা ফেভার দিতে পারছে না বা ইকুয়ালিটি হয়তো এনশিওর করতে পারছে না। হতেই পারে। মানে যখনই তুমি এখানে মেজরিটির কথা বলবে সেটা যে ধরনেরই মেজরিটি হোক, প্রপোর্শনাল মেজরিটি হোক বা এখানে সিঙ্গেল মেজরিটি হোক, বা যে ধরনেরই মেজরিটি হোক না, যেমনি তুমি মেজরিটির প্রসঙ্গে চলে আসবে তেমনি কেউ না কেউ মাইনরিটি থাকবে সেখানে। এবং তার স্বার্থে হয়তো সেটা মানে সরকারের ডিসিশনস গুলো হয়তো তাদের স্বার্থকে পূরণ নাও করতে পারে। এখন যখন এই ধরনের ডিসিশনস নেওয়া হবে তখন দেখা যাবে কি যে এই ধরনের ডিসিশনস হয়তো নেওয়া হলো ঠিকই বা ইন জেনারেল হয়তো পলিসিটা নেওয়া হলো ঠিকই। কিন্তু বা হয়তো যে ধরনেরই পলিসি নেওয়া হোক না কেন, কিন্তু সেইটাকে কারো স্বার্থে যাতে আঘাত না করে এইরকম ব্যবস্থাকে মাথায় রেখে কি করতে হবে সেটাকে প্রয়োগ করতে হবে। তো এই কারণে এটাকে প্রয়োগের দায়িত্বটা দেওয়া হয়েছে কি কাদের উপর? পলিটিশিয়ানদের উপর দেওয়া হয়নি। কারণ পলিটিশিয়ানদের যখন প্রশ্ন আসবে তখন তারা অবশ্যই তাদের নিজেদেরকে যারা জিতিয়েছে, যারা ভোট দিয়েছে তাদেরকেই তারা সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। যারা তাদেরকে ভোট দেয় তাদেরকেই তারা সার্ভিস দেবে, বাকিদেরকে দেবে না। এই কারণে বলা হয়েছে যে পলিসিটা জেনারেলি নিউট্রালি তৈরি করা হবে। কিন্তু হয়তো বায়াসনেস এর জায়গা থেকে তৈরি হতে পারে ঠিকই। ঠিক আছে? মানে কোন একটা পক্ষ যারা একটা পার্টিকুলার মেজরিটির সাপোর্ট নিয়ে পাওয়ারে এসেছে, কাজেই সেখানে তারা হয়তো আ পলিসিটা তৈরি করার সময় হয়তো সেখানে নিরপেক্ষতা রেখেছে বা রাখতে পারেনি যাই হোক না কেন কিন্তু ইমপ্লিমেন্টেশন এর সময় এট লিস্ট নিরপেক্ষতা মেইনটেইন করতে হবে। এটা এনশিওর করতে হবে। এখন এটা করা সম্ভব হচ্ছে কিন্তু পলিটিশিয়ানদের দ্বারা নয়। এটা করা সম্ভব আলাদা একটা যদি ইন্ডিপেন্ডেন্ট বডি থাকে কাইন্ড অফ যে সেই বডি জানে না যে আল্টিমেটলি তার এক প্রকার হচ্ছে লং রান এ পলিটিক্যাল অবজেক্টিভস কি। তার উদ্দেশ্য হচ্ছে যে জনগণের প্রত্যেককে এই সার্ভিসটা পৌঁছে দিতে হবে। সে কিন্তু নিউট্রাল এই কাজটি করার চেষ্টা করবে। দীর্ঘদিন ধরে তোমরা দেখবে যে দীর্ঘদিন ধরে আমাদের ভারতের যে প্রশাসনিক যে সংস্কৃতি সেই সংস্কৃতির মধ্যে এই পলিটিক্যাল নিউট্রালিটি গুলোকে কিন্তু পালন করা হতো। রাজা যেহেতু সকলের নাগরিক, রাজা যেহেতু সকলের না মানে রাজা, সকল নাগরিকের যেহেতু রাজা তাই তাকে সকলের জন্য সমানভাবে রুল তৈরি করতে হবে। কারণ সেখানে তিনি তো কারো ভোটের অধিকারে জিতে আসেননি। মানে ভোটাধিকারে জিতে আসেননি। ভোট প্রয়োগ করেছে তবেই জিতে এসেছেন ঐরকম তো কোনো ব্যাপার নেই। মেজরিটি মাইনরিটি কোনো ব্যাপার নেই। ওখানে যেহেতু তিনি সকলের উপরে এক প্রকার নিয়ন্ত্রণ করেন এবং সকলকে সার্ভিস প্রদান করার মধ্য দিয়ে যেহেতু তার লেজিটিমেসি টা বজায় থাকে, এবং তিনি সকলের প্রতি এক প্রকার সমান একটা অ্যাপ্রোচ রাখেন। সমান একটা মনোভাব তিনি রাখেন। ঠিক ওই অ্যাপ্রোচ টিকে কিন্তু এখানে পলিটিক্যাল ডিসকোর্স এ এপ্লাই না করা হলো, পলিটিক্যাল স্ফিয়ার এ এপ্লাই না করা হলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ফিয়ার সেখানে এপ্লাই করা হচ্ছে। এবং তাকে বলা হচ্ছে যে তোমার কাজ হবে যে আইনটা তৈরি হয়েছে সেই আইনটাকে সকলের উপর কিন্তু সমানভাবে একেবারে নিরপেক্ষতার সাথে কিন্তু ইমপ্লিমেন্ট করা।
মানে এই আইডিয়াটাও তোমরা দেখবে যে সেখান থেকে কিন্তু ধার করা হয়েছে। জেনারেলিস্ট ডমিনেন্স। জেনারেলিস্ট ডমিনেন্স মানে হচ্ছে যে যারা হচ্ছে আ সাধারণ মানে বুদ্ধিসম্পন্ন বা সাধারণ কাজ সম্পন্ন। সাধারণ কাজ সম্পন্ন মানে যে তারা সবকিছু করতে পারে বা অনেক কিছুই করতে পারে। এই ধরনের বিষয়গুলোকে বেশি ভ্যালু দেওয়া হয়েছে। এটা আমাদের দেশের প্রশাসনিক সংস্কৃতির একটা বড় বলতে পারো বৈশিষ্ট্য। যে স্পেশালিস্টদেরকে নয়, জেনারেলিস্টদেরকে বেশি ভ্যালু দেওয়া হয়েছে। স্পেশাল কাজে সেখানে রিক্রুটমেন্ট দেওয়া হয়। বাট বাকি কাজগুলো কিন্তু জেনারেলিস্টদেরকে দিয়েই করা হয়। ঠিক আছে? যদিও আমাদের অ্যাডমিনিস্ট্রেশন যত দিন যাচ্ছে তত বেশি জেনারালাইজেশনস থেকে কি হচ্ছে স্পেশালাইজেশন এর দিকে এগোচ্ছে। যত বেশি দিন যাচ্ছে তত বেশি মানুষকে আরো অনেক নিখুঁতভাবে সার্ভিস প্রদান করার জন্য, আরো অনেক বেটারলি সার্ভিস প্রদান করার জন্য কি করা হচ্ছে জেনারেলি সেই ভিউ থেকে কিন্তু ধীরে স্পেশালাইজড একটা ভিউ তে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে। কিন্তু তারপরেও বর্তমান দিনে যে অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কিন্তু ডমিনেশনস টা রয়েছে কিন্তু জেনারেলিস্টদের যে যারা একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারে। প্রশাসনের দিকে যদি তারা তাকিয়ে দেখো তাহলে দেখবে যে একজন ব্যক্তিকে অমুক ডিপার্টমেন্টে রাখা হচ্ছে আজকে তো কালকে তো অমুক ডিপার্টমেন্টে তাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ পাচ্ছে। একজন ব্যক্তিকে দিয়ে সমস্ত কাজ করানোর একটা প্রবণতা আমাদের দেশে কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশন এ কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু উন্নত দেশগুলিতে এগুলো কিন্তু অনেকটাই কম। উন্নত দেশগুলিতে দেখতে পাবে স্পেশালিস্ট ভিউ কাজ করে। ঠিক আছে? স্পেশালিস্ট ভিউ কাজ করে। এটা তোমরা জানো যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এ জেনারেলিস্ট ভার্সাস ম্যানেজারিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিবেট আছে। তো সেই ডিবেটের কিন্তু এই বিষয়টিকে কিন্তু নির্দিষ্ট আইডেন্টিফাই করছে। এগুলো হচ্ছে প্রসিডিউরাল হচ্ছে রিজিডিটি। রেড ট্যাপিজম যেটাকে বলা হয়, রেড ট্যাপিজম যে লাল ফিতের বাঁধন। যে সমস্ত ফাইলগুলো আমরা দেখি সেগুলো লাল ফাইলের হয় এবং সেখানে লাল ফিতের বাঁধন থাকে। লাল ফিতে দিয়ে তাকে বাঁধানো হয়। একবার সেই লাল ফিতে সেখানে পড়ে গেলে দেখেন কি হতো? লাল ফিতে একবার পড়ে গেলে সেখানে সেটাকে আর খোলা যেত না। কারণ সেই ফাইলের উপর আরো অনেক ফাইল এসে চাপা পড়ে গেছে। তার মানে কি? ব্যুরোক্রেসির কাজ অনেক। ব্যুরোক্রেসির কাজ অনেক কিন্তু ব্যুরোক্রেসির যে সংখ্যা সেটা ব্যুরোক্র্যাটের যে সংখ্যা সেটা কিন্তু খুব কম। এবং, এবং শুধু সেটাই একটা দিক নয়। তার সাথে এটাও একটা বাস্তবতা যে যেহেতু ব্যুরোক্রেসির উপর হচ্ছে তাদের কাজের এখানে কোনো আ অডিট হয় না যে সে কতটা কাজ করলো এবং কতটা কাজ সাকসেসফুলি করলো, কতটা কাজ ব্যর্থতার সাথে করেছে। এই সমস্ত বিষয়গুলো যেহেতু অডিট হয় না, হ্যাঁ? হিসাব যেহেতু হয় না, তদারকি যেহেতু হয় না, মনিটরিং যেহেতু হয় না, তাই এখানে দেখা যায় যে এখানে কি হয় যে একবার একটা মিলের মধ্যে ফিতে পড়ে গেলে লাল ফিতের বাঁধন পড়ে গেলে সেটা কবে খুলবে কেউ জানে না। এই জিনিসগুলো হয়। অনেক সময় এই ধরনের ফাইল গুলোকে মিসপ্লেস ও করে দেওয়া হয় এগুলো আমরা জানি। এই সমস্ত বিষয়গুলো কি হয়ে গেছে দীর্ঘদিন ধরে চলে আসছে। এগুলো আজকের দিনের বৈশিষ্ট্য নয়। এগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে। যখন থেকে ওই ধরে নাও যে অ্যাডমিনিস্ট্রেশন একজনের হাতে ছিল, তখন থেকে এই জিনিসগুলো চলে আসছে। যে একজনের হাতে অ্যাডমিনিস্ট্রেশন ছিল। অ্যাডমিনিস্ট্রেশনকে মনিটর করার ক্ষমতা। যে রাজা সেখানে এককভাবে সেটা নিয়ন্ত্রণ করত। তো ফলে রাজার এত সময় হতো না যে জনগণ আদৌ সার্ভিস পাচ্ছে কি পাচ্ছে না। ব্যুরোক্র্যাটরা এখানে তাদের উপর অত্যাচার করত। তাদেরকে হয়রানি করত। তাদের কাছ থেকে বা ঘুষ নিত। তো এই সমস্ত বিষয়গুলো সেগুলো স্বাভাবিক ছিল। এখনো দেখবে ওই জিনিসগুলো আমাদের দেশে চলে আসছে। এগুলোকে রিডিউস করার জন্য, এগুলোকে কমানোর জন্য অবশ্যই সেখানে বিকল্প ব্যবস্থা সরকার গ্রহণ করেছে। যেমন ই-গভর্ন্যান্স এর যে আইডিয়াটি, ইলেকট্রনিক ডিভাইস এর মাধ্যমে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সরকারি সেবা প্রদান করা। অ্যাপ্লিকেশন গ্রহণ করা থেকে শুরু করে অ্যাপ্লিকেশনে যে সমস্ত সাবজেক্ট গুলোকে ডিমান্ড করা হয়েছে সেগুলোকে পৌঁছে দেওয়া। সমস্ত জায়গাতে কি করা হয়েছে যে সেখানে টেকনোলজিকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং স্ট্রিক্টলি মনিটর করার একটা ব্যবস্থা সেখানে ইজিলি মনিটর ব্যবস্থাগুলোকে সেটাকে হয়তো এনেবল করে। কিন্তু তারপরেও তোমরা দেখবে যে এই যে ফিজিক্যাল ফাইল, সেই ফাইল গুলোকে কিন্তু এখনো আটকানো যায়নি এবং এখন বলতে পারো যে ডিজিটাল ফাইলেও কিন্তু এক প্রকার কিন্তু রেড টেপিজম রয়েছে। কিন্তু রেড ট্যাপিজম নয় কিন্তু এখানে তোমরা দেখবে যে রেড ট্যাপিজম না হলেও তোমরা দেখতে পাবে যে ডিজিটাল সোসাইটিতে এসে তোমরা দেখতে পাবে রেড ট্যাপিজম না থাকলেও এখানে নতুন একটা আইডিয়া এখানে হয়েছে সেটা হচ্ছে কি যে ওভার ইনফরমেশন। কারণ রেড ট্যাপিজম এর কনসেপ্ট হচ্ছে কি যে একবার লাল ফিতের বাঁধন পড়ে গেলে সেটার উপর ১০ টা ফাইল এসে চাপা পড়ে যেত। ১০ টা কাজ কিন্তু এখানে এসে আমরা ঠিক একই জিনিস দেখতে পাই। যে এখানে অনেকগুলো এখানে হচ্ছে ইনফরমেশনস এসে যাওয়ার ফলে তুমি কি কোনটা করবে আর কোনটা করবে না সেটা কিন্তু তুমি ডিসাইড করে নিতে পারো। ইনফরমেশন এর এই কারণে একটা কিন্তু বলা যেতে পারে বা অ্যাপ্লিকেশনস টা অনেক বেশি ইজি হয়ে যাওয়ার ফলে সেটাকে রেজোলিউশন করার সমাধানের জায়গাটা কিন্তু খুব ক্ষীণ। কারণ সেই একই সংখ্যায় হয়তো সেখানে
বিউরোক্র্যাটকে এই কাজগুলো করতেই হচ্ছে। কাজেই তাদের জন্য এটা একটা বড় ধরনের প্রবলেম তৈরি হয়েছে। এগুলো আমরা দেখতে পাই। এছাড়াও তোমরা দেখতে পাবে যে টেকনোলজিতে যেহেতু মানুষের খুব একটা বেশি দক্ষতা নেই, টেকনোলজি যেহেতু মানুষের খুব একটা দক্ষতা নেই, বিশেষ করে যারা পুরনো এমপ্লয়ি আছে তারা কম্পিউটার জানে না। তো যেহেতু তারা কম্পিউটার জানে না, তাই এখানে তাদের কাছে এই কম্পিউটার একটা কাঠের বাক্স বা একটা বলতে পারো একটা প্লাস্টিকের বাক্স ছাড়া আর কিছুই না। তো কাজেই তাদের কাছে এটার কোনো মূল্য নেই। তো কাজেই দেখা যাবে কি যে রেড ট্যাপিজম এর জায়গায় এই সমস্ত নতুন আইডিয়া গুলো সেখানে কি করেছে যে সেগুলোকে যে একটা বিকল্প হিসেবে সেগুলো কিন্তু উঠে এসেছে। এবং পদ্ধতিগত এই রিজিডনেস গুলো দীর্ঘদিন ধরে চলে এসেছে। যে পদ্ধতি যেহেতু সমস্ত কিছু তোমাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। সমস্ত কিছুতেই যদি যুক্তির একটা যেহেতু বালা এখানে থাকছে, সমস্ত কিছুতেই যেহেতু এখানে একটা নির্দিষ্ট নিয়মের বালা থাকছে এবং এই নিয়মগুলো এত বেশি যেহেতু জটিল, কারণ হায়ারার্কিক্যাল ফর্ম এ যেহেতু এগুলো তৈরি করা হয়েছে এবং অনেক মানুষকে যেহেতু ইনভলভ করা হয়েছে যে, তো স্বাভাবিকভাবে সেই কাজটা নির্বাহ করতে গিয়ে বা সম্পন্ন করতে গিয়ে অনেকগুলো ডিপার্টমেন্টকে, অনেকগুলো ব্যক্তিকে সেটার মধ্য দিয়ে যেতে হয়। তো স্বাভাবিকভাবে এই পদ্ধতিটা অনেক বেশি জটিল হয়ে যায়। এখনো আমাদের দেশে কিন্তু এই পদ্ধতিগত জটিলতা কিন্তু চলে আসছে। যেমন কাজ করার জন্য তোমাকে দেখবে যে সেখানে ১০ বার ১৫ বার যেতে হবে। তুমি একটা কাস্ট সার্টিফিকেটই বানাতে যাও সেখানে দেখবে ১০ বার ১৫ বার হয়তো তোমাকে যেতে হচ্ছে। তারপরেও সেটা কিন্তু সম্ভবপর হচ্ছে না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু সেখানে আছে। কিন্তু সেটা হয়তো একা হাতে ছেড়ে দিলে ইজিলি হয়ে যাবে। যেমন লাস্ট টাইম আমি ১০-১২ দিন আগে বিডিও অফিসে গেলাম একজনের জন্য সেখানে তার সার্টিফিকেটের জন্য। সেখানে গিয়ে অফিসারকে একজন বলছি যে, "এই কাজটা করতে হবে।" উনি বলছেন যে, "আমার উপরের অফিসারের ফোনে হচ্ছে ওটিপি যাবে।" তো উনি যতক্ষণ না তার ওটিপিটা দেবেন আমাকে, আমি ততক্ষণ এটাকে কিন্তু প্রসেস করতে পারব না। এবার উনি বললেন, "আমি তো ফ্রি আছি। আমি চাইলেই এটা ১০ মিনিটে করে দিতে পারি। বাট আমার বস ফ্রি নেই। আমার অফিসার ফ্রি নেই। আমার সিনিয়র ফ্রি নেই এবং উনি এটা করে দিতে রাজি হবেন না। এবং তিনি রিকোয়েস্ট করার পরেও তিনি কিন্তু করলেন না। তার কাছে কাজে অনেক কাজ।" তো একটা ব্যক্তিকে এরকমভাবে একাধিক দায়িত্ব দিয়ে দেওয়ার ফলে জেনারেলিস্ট এই বিষয়ে দেখা যাবে কি যে, ফলে এখানে কি হবে কাজগুলো সম্পন্ন হচ্ছে না। তো উনি ব্যস্ত কিন্তু ইনি বসে আছেন। কাজ নেই এনার কাছে। এই সমস্ত প্রবলেম গুলো দেখবে পদ্ধতিগত যে জটিলতাগুলো, এই জটিলতাগুলো থাকার ফলে তোমরা দেখবে যে কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে। এই সমস্ত প্রবলেম গুলো এখানে কিন্তু এসে গেছে। এগুলো আমরা দেখতে পাই। ইনক্রিজিং শিফট টুয়ার্ডস সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স যেহেতু ব্যক্তিকেন্দ্রিক যেহেতু প্রশাসন ব্যবস্থার দিকে আমরা এগোচ্ছি, সরকারি ব্যবস্থার দিকে এগোচ্ছি, তাই এখানে দেখবে নতুন ধরনের শিফটও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটাও এক ধরনের ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন এর একটা কিন্তু বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। গ্রোইং ইনফ্লুয়েন্স অফ টেকনোলজি বুঝতেই পারছো এক্ষুনি বললাম যে প্রযুক্তির ব্যবহার সেখানে কিন্তু ধীরে, ধীরে কি করছে? প্রভাব বিস্তার করছে। প্রভাব বিস্তার করছে, তার প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এবং এই বৃদ্ধি পাওয়া প্রভাবের ফলেই আমরা দেখতে পাচ্ছি যে রিজিডনেস গুলো ছিল, স্ট্রাকচারাল যে রিজিডনেস গুলো ছিল, হায়ারার্কির যে এই ধরনের স্টেজ গুলো ছিল, সেই স্টেজ গুলোকে অতিক্রম করা গেছে। স্ট্রাকচার কে এখানে অতিক্রম করা গেছে। এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে কিন্তু পরিষ্কার জলের মতো কিন্তু দেখতে পাই। তো এগুলো সম্ভবপর হয়েছে কিন্তু এখানেও নতুন কিছু প্রবলেম এসেছে। সেগুলো কি? সেগুলো হচ্ছে যে ওই যে বললাম যে এই ফাইল গুলোর মধ্যে এখানে মানে মানে ইলেকট্রনিক এই ডিভাইস গুলোকে ব্যবহার করা তো হয় ঠিকই কিন্তু জনগণকেও অনেক সময় কিন্তু অন্ধকারে রেখে করতে হচ্ছে। জনগণ সবগুলোই কিন্তু ওয়াচ করতে পারছে না। কোন স্টেজে তুমি পড়ে আছে এবং দায়বদ্ধতাও নেই যে একটা দায়বদ্ধতা যদি যেমন যেটা সিটিজেন চার্টার এর কথা এর আগের দিন বলছিলাম। যে সিটিজেন চার্টার তো যদি পুরোপুরি ইমপ্লিমেন্ট করা যেত, তাহলে হয়তো এই সমস্ত কাজগুলো অনেক বেশি ইজি হতো। কিন্তু এগুলো হচ্ছে না। সিঙ্গেল উইন্ডোতে হচ্ছে না। অনেকগুলো উইন্ডো রাখা হচ্ছে। যে অনেকগুলো ব্যক্তিকে ইনভলভ করা হচ্ছে। টেকনোলজি এসেছে, ইজি হয়ে গেছে কিন্তু অনেকগুলো যেহেতু এই হায়ারার্কিক্যাল ফর্ম এ অনেকগুলো স্টেজ যেহেতু রেখে দেওয়া হয়েছে সেই প্রসেসেও আল্টিমেটলি এগুলোর সমাধান কিন্তু হচ্ছে না। তো এখানে দরকার কি? এখানে দরকার হচ্ছে ডিবিটির মতো সিস্টেম, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা আল্টিমেটলি অনেকগুলো হায়ারার্কি কে হয়তো বাইপাস করে যাবে। যেমন তোমরা দেখবে যে টাকা আগে যখন পৌঁছানোর ব্যবস্থা হতো, যেটা রাজীব গান্ধী বলেছিলেন উপর থেকে এক ছাড়লে সেটা গিয়ে ২৫ পয়সা গিয়ে পৌঁছয়। ৭৫ পয়সা ধাপে ৭৫ পয়সা ধাপে খেয়ে নেওয়া হয়। টেকনোলজি এসে কি করেছে? ডিবিটি সিস্টেম এনশিওর করতে পেরেছে। যে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার যে একেবারে সেন্ট্রাল গভর্নমেন্ট একেবারেই বা রাজ্য সরকার একেবারে কেন্দ্র জনগণের বা ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল। এটা করে কি হয়েছে? যে এতগুলো স্ট্রাকচার মাঝে যে এতগুলো যে স্টেজ সেগুলোকে অতিক্রম করা গেছে। তো অনেক ক্ষেত্রে এটা ট্রান্সপারেন্সি এনশিওর করেছে, এফিশিয়েন্সি জেনারেট করেছে, সাকসেসফুল একটা রেজাল্ট পেয়েছে। কিন্তু এখনো দেখবে যে এই ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আছে। যেটা এক বড় উদাহরণ দিলাম তোমাদের বোঝাতে গিয়ে।
এই সমস্ত বিষয়গুলো আমাদের আজকের দিনের যে প্রশাসনের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির একটা বৈশিষ্ট্য হিসেবে দাঁড়িয়ে গেছে। ট্রেন্ড কি আমরা দেখতে পাই? ট্রেন্ড আমরা দেখতে পাই যে যত দিন যাচ্ছে টেকনোলজির ব্যবহার যেহেতু বাড়ছে, মানুষের মধ্যে যেহেতু সচেতনতা বাড়ছে, মানুষের হাতে যেহেতু টাকা এসে পৌঁছচ্ছে এবং উপর থেকে যেহেতু একটা গ্লোবাল ফোর্স রয়েছে বড় দেশগুলোতে, স্বাভাবিকভাবেই মানুষের কিন্তু পার্টিসিপেশনস টা বৃদ্ধি পাচ্ছে। কারণ কর্পোরেট ওয়ার্ল্ড তারা তাদের নিজেদের গ্রোথ এনশিওর করার জন্য অবশ্যই তারা কিন্তু জনগণের যে অংশগ্রহণ সেটাকে সুনিশ্চিত করতে চাইছে। এবং এই উদ্দেশ্যে দেখা যাবে যে গণতান্ত্রিক এই দেশগুলিতে কিন্তু জনগণের অংশগ্রহণটা বাড়ছে। তো এগুলো একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে। 1990s এর যে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে এটা কিন্তু পরিষ্কার। গভর্নেন্স এর আইডিয়াকে তারা সামনে নিয়ে আসে। তারপর থেকে ধীরে তারপর গভর্নেন্স এর আইডিয়া সামনে এসে কিন্তু এই পার্টিসিপেশনস টা মানুষের কিন্তু বাড়াতে হেল্প করেছে। ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি জায়গাটায় আরো অনেক বেশি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যে জনগণ কি হচ্ছে তাদের, কি কোথায় কোন তার পেপারস আটকে আছে সে কিন্তু জানতে পারছে। এবং যার কাছে আটকে আছে তাকে গিয়ে বলতে পারছে যে এটা তোমার লেভেলে আটকে আছে, তুমি এটা ছাড়ো তাড়াতাড়ি। তুমি এটা ছাড়ুন তাড়াতাড়ি। এই কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। ইভেন মনিটরিং টাও ইজি হয়ে গেছে। একেবারেই এখানে চিফ মিনিস্টারের জন্য বা একেবারে প্রাইম মিনিস্টারের জন্য বুঝে নেওয়া সহজ ১ মিনিটেই যে কতগুলো কাজ গোটা দেশে আটকে আছে। যদি কাস্ট সার্টিফিকেটের জন্য কেউ এপ্লাই করেছে তাহলে কতগুলো অ্যাপ্লিকেশনস আটকে আছে, কতদিন ধরে আটকে আছে, কোন রিজিয়নে কত পার্সেন্টেজ সেটার এবং কোন ব্যাকগ্রাউন্ড থেকে সেগুলো এসেছে, কতদিনের মধ্যে সার্ভিস ডেলিভারি তারা দিয়েছে, আগামী কতদিনের মধ্যে এই একই গতিতে চললে আগামী কতদিনের মধ্যে এই টাইম অ্যান্ড মোশন থিওরি কে বেস করে ফ্রেডরিক টেইলরের কতদিনে তারা এই সার্ভিসটা ডেলিভার করতে পারবে বা ওই সমস্ত অ্যাপ্লিকেশন গুলো নিষ্পত্তি করতে পারবে। এটা মনিটর করাটা কিন্তু ভীষণ ইজি আজকের দিনে। তো ফলে এটা একটা নতুন ট্রেন্ড। এই ট্রেন্ড গুলো কিন্তু চলছে এবং ধীরে মানুষের যে এম্পাওয়ারমেন্ট সেটা কিন্তু হচ্ছে এবং এই এম্পাওয়ারমেন্ট এর ফলেই এক প্রকার কি হচ্ছে, প্রশাসন বলো কিংবা লেজিসলেচার বলো, জুডিশিয়ারি বলো প্রত্যেকের উপর কিন্তু প্রেশার পড়ছে এসে যে তাদেরকে আরো অনেক বেশি এফিশিয়েন্ট হতে হবে। তাদেরকে আরো অনেক বেশি কিন্তু স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে কাজ করতে হবে। দেখতেই পাচ্ছ যে বিচারপতিরাও আজকে যে জাজমেন্ট গুলো দিত এতদিন আমরা জানতাম না কি জাজমেন্ট। আজকে টিভিতে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে। লাইভ ব্রডকাস্ট হচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি এবং আমরা বুঝতে পারছি যে বিচারপতিরা কিভাবে জাজমেন্ট দেয়, কিভাবে তারা মানে হিয়ারিং গুলো করে। কোন হিয়ারিং টা আগে হবে, কোন হিয়ারিং টা পরে হবে, কোনটা কতটা গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বপূর্ণ নয় সেগুলো কিভাবে ডিসাইড করে সেগুলো আমরা সব জানতে পারছি। এবং এটাও জানতে পারছি যে কোন যুক্তিতে তারা সেখানে আর্গুমেন্ট করছে। এবং সেই যুক্তিগুলোর মধ্যে বেনিফিট কি আছে? কোন শ্রেণীর বেনিফিট হবে? কোন ক্লাসের বেনিফিট হবে? কোন গোষ্ঠীর বেনিফিট হবে? কোন গোষ্ঠী বেনিফিট পাবে না সেগুলো আমরা জানতে পারছি। তো এগুলো আসার ফলে কি হচ্ছে যে তারাও কিন্তু এবং জনগণ যদি কোথাও যেহেতু এখন জনসমক্ষে দেখতে পাচ্ছে তাই তারা ১ম হয়তো ২-৪ বছর এগুলো টলারেট করবে খারাপগুলোকে। কিন্তু লং রান এ তো করবে না। তো ফলে বাধ্য হয়ে কি হচ্ছে ধীরে রিফর্মস আসছে। মানে রিফর্মস কিন্তু শুরু হয়ে গেছে। তো তারা আরো দায়িত্বের সাথে কিন্তু কাজ করতে চাইছে, করছে। এগুলো আমরা দেখতে পাবো। তো এগুলো একটা নতুন ট্রেন্ড আমাদের ডেমোক্রেসিতে এগুলো আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজি আসার ফলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু অনেক বেশি সহজ হয়ে গেছে। সার্ভিসটা তারা এখন আর জনগণ তাদের সামনে অফিসে যাবে না। বরং তারা জনগণের দরজায় চলে আসছে। অর্থাৎ হোম ডেলিভারি অফ গভর্নেন্স। ঠিক আছে? তো হোম ডেলিভারি সার্ভিস কিন্তু তারা এনশিওর করতে পারছে। চাল-ডাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত সার্ভিস তারা জনগণের দরজায় এসে জনগণকে সার্ভ করছে। তো এতে করে তাদের যে দায়বদ্ধতা এটা প্রমাণ হচ্ছে যে তারা এত দায়বদ্ধ এটা করতে। তো এটাই প্রমাণ হচ্ছে যেটা হচ্ছে তো এগুলো একটা এমার্জিং ট্রেন্ড। মমতা ব্যানার্জির এখন বিভিন্ন ডোর স্টেপ ডেলিভারির কথা বলো, ঠিক আছে? দুয়ারে সরকার বলো কিংবা দিল্লি গভর্নমেন্টের ডোর স্টেপ ডেলিভারির কথা বলো, কিংবা অন্য গভর্নমেন্টেরও কথা বলো। এগুলো আল্টিমেটলি একটা ট্রেন্ড যেগুলো বাড়ছে, এগুলো হচ্ছে। এগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আরো অনেক বেশি এফিশিয়েন্ট হচ্ছে, এগিয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল গভর্নেন্স ইনিশিয়েটিভ লাইক ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল গভর্নেন্স ইনিশিয়েটিভ লাইক ডিজিটাল ইন্ডিয়া। ডিজিটাল ইন্ডিয়ার দিকেও আমরা এগিয়ে যাচ্ছি। এই ডিজিটাল ইন্ডিয়ার ফলে ডিজিটাল গভর্নেন্স এনশিওর হচ্ছে যেগুলো বলছিলাম এরপর হচ্ছে মিশন মোড প্রোগ্রাম ফর সার্ভিস ডেলিভারি এটাও বললাম তোমরা মিশন একটা মিশন নিচ্ছে যে রেশনটা তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে। যারা গরিব মানুষ তারা হয়তো লোকের বাড়িতে কাজ করতে যায়। তো সে লোকের বাড়িতে কাজ করতে যাবে না সে এখন রেশন তুলতে আসবে। তো রেশন তুলতে আসলে সে দেখা যাচ্ছে যে তার কাজের একটা দিন ক্ষতি হয়। তাহলে সে দেখতে পাচ্ছে যে তার ক্ষতিটা হচ্ছে সেটা রেশনের থেকে অনেক হয়তো সেখানে বেশি। দেখা যায় যে সে রেশন তুলতে যায় না। কিন্তু তার রেশনটা তো প্রয়োজন আছে। তো ফলে কি হবে যে ফলে সে কি করছে যে সরকারের একটা দায়বদ্ধতা এসে দাঁড়িয়েছে যে তারা তাদের পলিটিক্যাল পাওয়ার বৃদ্ধি পাওয়ার ফলে
যে জনগণের সময় মতো সুযোগ মতো তাদের দরজায় গিয়ে এটা দিয়ে আসতে হবে। এই জিনিসগুলো হচ্ছে এবং শুধু রেশন নয়, সমস্ত রকমের সার্ভিস। সমস্ত রকমের সার্ভিস এই একটা বড় ধরনের কিন্তু এই ধরনের একটা বড় মিশনের মধ্য দিয়ে এগুলোকে সম্ভব হচ্ছে বা ডেলিভার করা হচ্ছে। তো এই ধরনের কতগুলো ট্রেন্ড, কতগুলো নতুন ধারাবাহিকতা বা কতগুলো বলতে পারো যে নতুন সম্ভাবনা এখানে কিন্তু বা সম্ভাবনা না, কতগুলো বলতে পারো যে ট্রেন্ডকে বাংলায় কি বলা হয়? ট্রেন্ডকে কতগুলো এখানে চল দেখা যাচ্ছে। ট্রেন্ডকে বলা হয় চল। কতগুলো চল দেখা যাচ্ছে। যেটা চলছে এগুলো দেশে এখন। এই সমস্ত বিষয়গুলো এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলো হয়েছে। তো এগুলো হওয়ার ফলেই কি হচ্ছে? এগুলো হওয়ার ফলেই কিন্তু প্রশাসনের উপরে তাদের যে আ কন্ট্রোলটা রাখা সম্ভবপর হচ্ছে এবং সরকারের উপর কন্ট্রোল রাখা সম্ভবপর হচ্ছে। সরকারের বিভিন্ন ব্রাঞ্চ গুলোর উপরেও কিন্তু কন্ট্রোল রাখা সম্ভবপর হচ্ছে। তো তারা কি করছে মানুষ জানতে পারছে তো কাজেই তারা ভয়ে কিন্তু ভুল কিছু করতে পারে। সো এই জিনিসগুলো এই বিষয়টাকে কিন্তু এনেবল করেছে। এরপরে যদি কারাপশন এর দিকে চোখ রাখো, কারাপশন ভারতে এখানে তোমরা দেখতে পাবে যে কারাপশন ও হচ্ছে একটা পাবলিক যে অফিস আছে সেই অফিসটার মিসইউজ কে বোঝানো হয়। পাবলিক অফিস যে আছে, সরকারি যে কার্যালয় আছে সেই সরকারি কার্যালয়ের হচ্ছে অপব্যবহারকে বোঝানো হচ্ছে। নিজের স্বার্থে। অর্থাৎ নিজের ব্যক্তিগত স্বার্থে এখানে আ জনগণের যে কার্যালয় সেই কার্যালয়টিকে কিন্তু অপব্যবহার করা হচ্ছে। এই অপব্যবহারটিকে এখানে কিন্তু কারাপশন বলা হচ্ছে। এবং এটা আল্টিমেটলি কি করে না সরকারি যে ব্যবস্থা সেটাকে দুর্বল করে দেয়। সরকারের প্রতি জনগণের যে ভরসা সেটাকে দুর্বল করে দেয় বা কমিয়ে দেয়। এবং উন্নয়নটিকে কিন্তু এক প্রকার বাধা প্রদান করে। এই কারণে এখানে এবং এই ধরনের কারাপশন বিভিন্ন ধরনের টাইপ আমরা দেখতে পাই। ঠিক আছে? আর এই টাইপ যেমন পেটি কারাপশন বলা যেতে পারে। পেটি কারাপশন মানে তুমি ৳২০০ নিয়ে হয়তো তার রেশন কার্ডটা করে দিলে। অর্থাৎ পেটি মানে একেবারে হচ্ছে কি মানে সাধারণ কোনো একেবারে বিষয়। হ্যাঁ? সাধারণ কোনো বিষয়। তো তুমি হয়তো রুটিন সার্ভিস যেটা তোমাকে করতেই হবে। কিন্তু সেইটাও করার জন্য তুমি হয়তো ৳২০০ চেয়ে বসছো। তো এটা হচ্ছে পেটি কারাপশন। গ্র্যান্ড কারাপশন আছে এবার। আমরা জেনারেলি হচ্ছে পেটি কারাপশনস গুলোই আমাদের চোখে পড়ে। কারণ আমরা নিত্যদিন এই পেটি কারাপশনস টিকেই ফেস করি। পেটি কারাপশনস টিকেই আমরা ফেস করে আসছি। প্রত্যেকেই আমরা এই পেটি কারাপশনস টিকে ফেস করছি। যে সে নিয়মিত টাইমলি কাজ করছে না এবং সে হয়রানি করছে। এটাও এক ধরনের কারাপশনস। কারণ সে তোমাকে হয়রানি করিয়ে কি করছে যে তোমাকে সার্ভিস ডেলিভার করার যে টাইমটা, সেই টাইমটা সে হয়তো তার নিজের ব্যক্তিগত কাজে লাগিয়েছে। তো অফিসে এসেও সে হয়তো বাড়ি কাজ করছে। অফিসে এসেও হয়তো সে তার নিজের স্ত্রীর সাথে গল্প করছে বা হাসব্যান্ড এর সাথে গল্প করছে। বা তার আত্মীয়ের সাথে গল্প করে টাইম পাস করছে বা সে আড্ডা দিয়ে টাইম পাস করে দিল। বা সে হয়তো অন্য কোনো কাজ করে সে হয়তো ইনকাম করার চেষ্টা করছে। অফিসের কাজ সে করছে না। অফিসে এসেছে বেরিয়ে চলে গেল। তোমার কাজ করছে না। তোমার কাজ কাজের মতো পড়ে আছে। সে ছুটি নিয়ে বেরিয়ে চলে গেল। মানে ছুটি নিয়ে মানে সে না জানিয়েই বেরিয়ে চলে গেল। হ্যাঁ? তো এই সমস্ত বিষয়গুলো আল্টিমেটলি কি বলা হচ্ছে? এগুলো হচ্ছে কি জেনারেলি এগুলো আমাদের চোখে পড়ে এবং কিন্তু এগুলো হচ্ছে পেটি কারাপশন। অ্যাডমিনিস্ট্রেশন এগুলোকে বলা হয় পেটি কারাপশন। সাধারণ এক দুর্নীতি এগুলো। কিন্তু গ্র্যান্ড কারাপশন যেটা বড় দুর্নীতিটা কিন্তু এই ব্রাইব লেভেলে হয়। বড় দুর্নীতিটা হয় কিন্তু পলিসি ম্যানিপুলেশন লেভেলে। সেটা পলিসি মেকিং বলো কিংবা পলিসি ইমপ্লিমেন্টেশন। এই পলিসির লেভেলে কিন্তু হয়ে থাকে। এই পলিসির লেভেলে যেমন আজকের দিনে যে ট্রেন্ড গুলো দেখা যায়, কারাপশন এর আবার যে যদি তোমরা ট্রেন্ড দেখবে যে ট্রেন্ড গুলোর মধ্যে বদল এসেছে। কোন ধরনের বদল? না এই ব্রাইবেরি যে ব্রিবস এর যে হচ্ছে ট্রেন্ড, পেটি কারাপশন যেটাকে বলছি, সেটার কিন্তু ডিক্লাইন ঘটছে। যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন এ এখন টেকনোলজিকে ইউস করা হচ্ছে। সিসিটিভির কনসেপ্ট চলে এসেছে। সো এগুলো আর হচ্ছে না। ঘুষ নিয়ে এই সমস্ত আ বা বা কা ঘুষ নিয়ে ওদের প্রশাসকরা আর কাজ করছে না। কিন্তু পলিসি মেকিং লেভেল এবং পলিসি ইমপ্লিমেন্টেশন লেভেলে এই কারাপশনস গুলো চলে গেছে আজকের দিনে। টেকনোলজির যুগে কারাপশনস কিন্তু পলিসি মেকিং লেভেলে চলে গেছে। কিরকম ভাবে এটা বুঝবে? ঠিক এইরকম ভাবে বোঝো যে সরকার জনগণকে সরকার সরকার আগে কি হতো? আগে হচ্ছে সরকারি যে অফিস, সেই অফিসটাতে বসে টাকা তোমার কাছ থেকে চাওয়া হতো। তাই না? অফিসাররা চাইতো। পলিটিশিয়ানরা ওইখানে বসে তোমার কাছ থেকে টাকা চাইতো। এখন কি হচ্ছে? এখন বলছে যে কোন একটা পলিসি এমনভাবে তৈরি করে দিচ্ছে যে সেই পলিসিটার ফলে হয়তো ১ টা বা ২ টো বড়, বড় কোম্পানি টেন্ডার গুলো পাবে। এবং সেই কোম্পানি গুলো দেখা যাবে হাত ঘুরিয়ে তাদেরকে কি করছে? তাদের পলিটিক্যাল পার্টি ফান্ডে কিংবা ওই বিউরোক্র্যাটদেরকে দেখবে বিভিন্ন বড়, বড় হোটেলে নিয়ে গিয়ে তাদেরকে দেখবে বিভিন্ন ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা করে দিচ্ছে। এই যে বিষয়গুলো
এগুলো কিন্তু সহজ হয়ে গেছে। ঠিক আছে? এগুলো নতুন ট্রেন্ড উঠে এসেছে। যে সেখানে গ্র্যান্ড লেভেলে হচ্ছে। বড়, বড় অফিসার্সরা এগুলো করছে। বড়, বড় একেবারে উপর মহলে যারা বসে আছে তারা নীতিটাকে এমনভাবে বানাচ্ছে যে দুটো বড়, বড় কোম্পানি শুধুমাত্র সেই বেনিফিটটা নিতে পারবে। অন্য কোন কোম্পানি পারবে না। ডেমোক্রেটিক প্র্যাকটিসটা সেখানে নেই। তো যেহেতু পলিসি মেকিং লেভেলে এই ধরনের প্রবলেমস গুলো ক্রিয়েট করা হচ্ছে, এই ধরনের আ মানে কাইন্ড অফ বলতে পারো যে লিমিটেড অপশনস রাখা হচ্ছে। তো স্বাভাবিকভাবে তার মধ্যে দিয়ে দেখা যাবে যে ছোট, ছোট কোনো বড়, বড় ছোট, ছোট কোনো পার্টনার সেখানে বা বিজনেস সেক্টরস তারা সেখানে অংশগ্রহণ করতে পারে না। বড়, বড় বিজনেসম্যানরা সেখানে অংশগ্রহণ করে। সেই টেন্ডার গুলো পায় এবং আল্টিমেটলি তাদেরকেই সেখানে বেনিফিট করে। কিংবা ধরে নাও যে পলিসি মেকিং লেভেলে যেভাবে এগ্রিকালচারাল যে যেভাবে ফ্রেম করা হয়েছিল এগ্রিকালচারাল যেভাবে এবং এটার জন্য দায়ী ক্যাপিটালিজম। সহজ কথায় একেবারে। যে এগ্রিকালচারাল লেভেলে যেভাবে হচ্ছে ফ্রেম করা হলো, মানে এগ্রিকালচারাল বিল গুলোকে যেভাবে ফ্রেম করা হলো, যে এগ্রিকালচারাল বিল মানে সেই বিলটা মানে এগ্রিকালচারাল বিলে আমরা দেখলাম যে সেই বিল বলছে যে তুমি সরাসরি হয়তো তুমি সরাসরি গিয়ে তোমার প্রোডাক্ট মার্কেটে বিক্রি করতে পারবে কিংবা তোমার প্রোডাক্ট বড় কোন কোম্পানিজ কে বিক্রি করতে পারবে। তো ভালো এবং বড় কোম্পানিজ কে বিক্রি করতে পারলে তোমার এই যে বলছে যে মাঝের যে মধ্যস্বত্বভোগী মিডলম্যান সেই মিডলম্যানরা হচ্ছে কিন্তু তোমাকে আর ঠকাতে পারবে না। তো এটা একটা খুব ভালো আইডিয়া। কিন্তু আমরা জানি যে যখন মার্কেটে এই ধরনের মিডলম্যানরা চলে যাবে, মার্কেটে যখন কম্পিটিশন যখন কমে যাবে তখন আল্টিমেটলি কি হবে? আল্টিমেটলি বড়রা যেভাবে এক্সপ্লয়েট করতে চাইবে আমাকে সেইভাবেই আমি এক্সপ্লয়েটেড হব। আমাকে ওদেরকে আটকানোর মতো কিন্তু অল্টারনেটিভ আর কোন আইডিয়া বা কর্পোরেশনস বা বলতে পারো কম্পিটিশন কিন্তু থাকবে না। এবং আল্টিমেটলি আমাকে যেভাবে নাচাতে চাইবে আমাকে সেভাবে নাচতে হবে। আজকে হয়তো ১ম ইনিশিয়ালি ৫ বছর ১০ বছর হয়তো সরাসরি কৃষকরা হয়তো টাকা পাবে। ভালো কিছু হয়তো টাকা পাবে তারা সরাসরি হয়তো বড় কোন কর্পোরেটস কে সেখানে তাদের নিজেদের প্রোডাক্ট গুলো বিক্রি করে। কিন্তু যখন এই সমস্ত মধ্যস্বত্বভোগীরা থাকবে না তখন তো তারা এত টাকা দিয়ে তো কিনবে না। তারা তো সেখানে একমাত্র সেখানে হচ্ছে মানে আ মানে বিজনেসম্যান হিসেবে বিবেচিত হবে। বা অল্প সংখ্যক বিজনেসম্যান হিসেবে বিবেচিত হবে। তো তারা নিজেদের মধ্যে একটা বার্গেইনিং নিজেদের মতো একটা সিস্টেম দাঁড় করিয়ে দিয়ে এখানে কৃষককে হয়তো বাধ্য করবে যে সস্তায় জিনিসগুলো বিক্রি করতে। এবং সস্তায় যখন কৃষক বিক্রি করবে ধীরে, ধীরে তারা যখন লোকসান হবে তখন সে বাধ্য হবে জমি বিক্রি করতে। সো এইরকম ভাবে ধীরে, ধীরে কৃষকের যে অবস্থা সেটা কিন্তু কি হবে? লেবারে পরিণত হবে। কৃষকের জমি হাতছাড়া হবে এবং কৃষক আল্টিমেটলি কি হবে? কৃষকের জমিরা তখন এই বড়, বড় দেখবে আদানি আম্বানিদের মতো হচ্ছে বড়, বড় কোম্পানি তাদের কোম্পানি গুলো সেখানে হয়তো কন্ট্রোল করবে। ফার্মিং করবে তারা। যেটা তোমরা দেখতে পাবো যে ট্রানজিশন টা তোমরা ইউরোপে দেখেছো, আমেরিকাতে দেখেছো সেটাই হয়তো স্বাভাবিক হয়ে দাঁড়াবে। কিন্তু তাদের তো জনসংখ্যা অল্প। কাজেই সেখানে হয়তো এই পলিসি গুলো সেটা ইমপ্লিমেন্ট হতে পারে। ইভেন তারা রাতারাতিও তারা সবাই করেনি। তারা কিন্তু দীর্ঘ ২০০-২৫০ বছরের তাদের একটা ইতিহাস আছে। এই ট্র্যাডিশনালি তারা ওই ধীরে, ধীরে একটা গ্রোথ এর মধ্যে দিয়ে গেছে। কিন্তু আমি যখন এটা ৫০ বছরের মধ্যে যখন এটা করার চেষ্টা করব তখন কি হবে? তখন দেখা যাবে যে একটা বড় সংখ্যক জনগণ এক তো এমনিতেই আনএমপ্লয়মেন্ট রয়েছে এখানে। কিন্তু যখন এটা ৫০ বছরের মধ্যে ৩০ বছরের মধ্যে ২০ বছরের মধ্যে আমি ইমিডিয়েট বেসিস এ এটা করতে চাইবো, তখন দেখা যাবে যে বড় সংখ্যক একটা জনগণ রাতারাতি কিন্তু আনএমপ্লয়েড হয়ে পড়বে, ল্যান্ডলেস হয়ে পড়বে। তারা কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবে। দিনের পর দিন সেই সংখ্যাটা বাড়বে। তো এইরকম ভাবে দেখা যাবে কি যে পলিসিটাকে এমনভাবে ফ্রেম করেছে যে লং রান এ সেটা দেখা যাবে কি যে সেটা হয়তো সেটা কর্পোরেটস দেরকেই হচ্ছে বেনিফিট দেবে, কৃষকদেরকে নয়। এবং এইখানে এটাকে বলা হচ্ছে এখন কারাপশন। কিভাবে এটা কারাপশন? লং রান এ এবং দেখা যাবে যে সরকার এই পলিসি তৈরি করছে সেই সরকারকে আবার ফান্ড করে এই বড়, বড় কর্পোরেটস গুলো। রাজনৈতিক দলকে ফান্ড করে। তাদের টাকা দিয়ে তারা নির্বাচনে জিতে আসে। সো এটা এক প্রকার দেখবে এই কারণে কারাপশন যে পলিসি মেকিং লেভেলে এই কারাপশন গুলোকে কনসিডার এটার জন্য তুমি কোন প্রুফ খুঁজে পাবে না। যেভাবে এগুলোকে করা হয় তুমি এটার জন্য কোন প্রুফ খুঁজে পাবে না। এটার জায়গা থেকে এটাকে করতে হলে তোমাকে এই মোরালিটির যে বাউন্ডারিটা আমরা তৈরি করে রেখেছি সেইটাকে বরং এক্সটেন্ড করতে হবে। এবং জনগণকে আরো সচেতন হতে হবে। কারণ এটার প্রুফ নেই, এটার কোন প্রুফ নেই। এরা জনসমক্ষে এই জিনিসগুলো করছে। পার্লামেন্টে দাঁড়িয়েই বিলগুলো পাস করছে। প্রপার আর্গুমেন্ট দিয়ে বিলগুলো পাস করছে। কিন্তু আটকানোর কোনো কৌশল নেই। তার কারণ হচ্ছে মোরালিটির যে এখানে আমরা বাউন্ডারিটা তৈরি করে রেখেছি সেইটা অনেকটা ক্ষীণ। এটাকে আরো অনেক বাড়াতে হবে। তো এই জায়গাতেই আমাদেরকে কি করতে হবে যে ক্ষীণ হয়ে গেছে মোরালিটি, নৈতিকতার পাঠগুলো। তো নৈতিকতার পাঠগুলো যেহেতু ক্ষীণ হয়ে গেছে, ইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ গুলো যেহেতু ক্ষীণ হয়ে গেছে, স্বাভাবিকভাবে এখানে কি করতে হবে?
এটাকে বাড়াতে হবে, নইলে কিন্তু এই সমস্ত কারাপশন গুলোকে আটকানো সম্ভব নয়। সম্ভবই নয়। তুমি ওদেরকে দায়বদ্ধ করবে কি করে? যে তুমি এমন কোন পলিসি তৈরি করো না যেটা আল্টিমেটলি কর্পোরেটস দেরকেই বেনিফিট দেবে, কৃষকদেরকে বেনিফিট করবে না, লেবারদেরকে বেনিফিট করবে না। সম্ভব নয়। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে। পলিটিক্যাল কারাপশনস টা বুঝতে হবে আমাদেরকে। যে পলিটিক্যাল কারাপশন ও এক ধরনের যে দেশের রাজনৈতিক যে দুর্নীতি, সেই দুর্নীতিটাও কিন্তু হয়। এবং নির্বাচনী লেভেলে হয়, পলিসি লেভেল কারাপশন হয়, যেগুলো বললাম তোমাদের। ইলেকটোরাল লেভেলে হয়, যে বুঝতেই পারছো যে যেমন ইলেকটোরাল বন্ড এর যে কনসেপ্টটা ছিল, যেটাকে সুপ্রিম কোর্ট দেখবে, যেটা নিয়ে একটা স্ট্রিক্ট জাজমেন্ট দিল। তো সেটা কি? ইলেকটোরাল একটা কারাপশন। ইলেকটোরাল কারাপশন বলেই তো সুপ্রিম কোর্ট কড়া একটা জাজমেন্ট দিল। কারাপশন এর লেভেলটা কিন্তু ওই জায়গায় পৌঁছে গেছে। ব্যুরোক্রেটিক কারাপশন তো এমনিতেই আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ঘুষ এবং হচ্ছে কাউকে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া। নেপোটিজম, সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া, দিয়ে স্বজন পোষণ করা। যাকে তোমার পছন্দ তাকে তুমি সেখানে বসাবে। তো এগুলো ফেভারিটিজম এর কনসেপ্ট বা নেপোটিজম এর কনসেপ্ট গুলোও আমরা ব্যুরোক্রেসিতে কিন্তু স্বাভাবিক দেখি। কিন্তু এগুলোর মধ্যেও কিছুটা চেঞ্জেস এসেছে। বিশেষ করে প্রাইভেটাইজেশন এর আসার ফলেও চেঞ্জ কিছুটা এসেছে। কারণ প্রাইভেটাইজেশন মানে এফিসিয়েন্সি এর উপর রান করে সেটা। এফিসিয়েন্সি মানেই হচ্ছে যার ক্যাপাসিটি আছে সে যোগ্য, যার ক্যাপাসিটি নেই সে যোগ্য নয়। শুধু আমার আত্মীয় বলে তাকে আমি একটা বড় পদ পাইয়ে দেব, এটাও হতে পারে না। তাই না? কারণ এটা বেশিদিন তাহলে ওই আর কোম্পানিটা রান করতে পারবে না। তো এই জিনিসগুলো এসে এখানে কি করেছে? এই সমস্ত বিষয়গুলোকে রিপ্লেস করেছে। ব্যুরোক্রেসির এই কারাপশনস গুলোকে রিপ্লেস করেছে, এটা ঠিকই। কিন্তু এখনো অনেক পথ চলা বাকি, আমরা জানি এই বিষয়গুলো। এরপরে কারণ যদি দেখো তোমরা, কজেস অফ কারাপশনস কারণ, তাহলে একটা কলোনিয়াল লিগ্যাসি অফ সিক্রেসি আছে। যে গোপনীয়তাকে রক্ষা করতে হবে। যেমন কিছুক্ষণ আগেই আমি আমার এক মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম ডিপার্টমেন্টে। তিনি বলছিলেন যে সাদ্দাম, যে জায়গায় আসলে ডিসিশন গুলো নেওয়া হয়, সেখানে আসলে এক্সকিউজ টা দেয় সিক্রেসি। তো তুমি ওইখান থেকে কারাপশনটাকে বের করবে কি করে? বিকল্প যে নেই এখানে তা কিন্তু নয়। কিন্তু কথাটা হচ্ছে এই সিক্রেসি সম্পর্কে এখনো জনগণের এখনো মানে কনসিয়াসনেস তৈরি হয়নি। যে সিক্রেসিটাকেও যে ওভার বাইপাস করা যেতে পারে, যুক্তি সামনে নিয়ে এসে, সেই সেন্সটা মানুষের এখনো তৈরি হয়নি। তো তুমি এটাকে আটকাবে কি করে? সো কলোনিয়াল হিস্ট্রি থেকে এইটা চলে আসছে। কলোনিয়াল পিরিয়ড থেকে এগুলো চলে আসছে। ব্রিটিশরা অনেক ধরনের এই ধরনের সিক্রেসি ল তৈরি করে রেখেছিল। যেগুলোকে তারা রিভিল করত না জনসমক্ষে। সেগুলো এখনো চলে আসছে। সেই কনসেপ্টটা এট লিস্ট চলে আসছে। বিভিন্ন সেক্টরে হয়তো সরকার হয়তো ওগুলোকে রিপিল করে দিয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় এগুলো তৈরি করে রেখেছে। তো সেখানে বলছে যে সেই ইনফরমেশন গুলো তোমাকে দেবে না। যেমন সিক্রেসি মেইনটেইন করছে। যেমন প্রধানমন্ত্রীর অনেকেই হচ্ছে একাডেমিক ডিটেইলস চেয়েছিল। আরটিআই এর আইন অনুসারে সেটা সে চাইতে পারে। কিন্তু তারা বলছে যে এটা তার গোপনীয়তার অধিকারের মধ্যে। সে জানাবে না এটা। বা বলতে পারো পিএম কেয়ার ফান্ড যেটা। পিএম কেয়ার ফান্ড। পিএম কেয়ার ফান্ড বলছে এটা নাকি একটা প্রাইভেট ফান্ড। তাহলে প্রাইভেট যদি ফান্ড হয় তাহলে তুমি পিএম শব্দটা জুড়লে কেন? কারণ পিএম পোস্টটা তো পাবলিক। এখন এখানে বলছে যে এটার মধ্যে সিক্রেসি আছে। পিএম কেয়ার ফান্ড সিক্রেসি। এই জায়গাতে যেখানেই কারাপশন পৌঁছে গেছে, মানুষের আরো অনেক বড় পরিমাণে এখানে পলিটিক্যাল একটা, যেটা বলতে পারো যে পলিটিক্যাল একটা বড় ধরনের কনসিয়াসনেস চাই, তবেই এটাকে কিন্তু দূর করা সম্ভব, নইলে সম্ভব নয়। ডিসক্রিশনারি পাওয়ারস উইথআউট অ্যাকাউন্টেবিলিটি, যে কিছু কিছু জায়গায় দেখতে পাবে যে এমন স্বেচ্ছাধীন ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, সে ক্ষমতাটা উপভোগ করছে কিন্তু তার কোনো দায়বদ্ধতা নেই। কিন্তু সে স্বেচ্ছাধীন ক্ষমতা উপভোগ করছে। কিন্তু জনগণের প্রতি তার কোনো দায় নেই। কিন্তু সে স্বেচ্ছাধীন ক্ষমতার ফলে যা খুশি তাই করছে। এগুলোও রয়েছে। যেমন তোমরা রাজ্যপালের যে ডিসক্রিশনারি পাওয়ারস দেখতে পেলে, যে স্বেচ্ছাধীনভাবে সে কি করছে রাজ্যপাল, একের পর এক সেখানে হচ্ছে ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলরদের রিক্রুটমেন্ট সেটা আটকে দিচ্ছে। স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করছে। এক প্রকার করে কি করছে, সে এটা প্রমাণ করছে যে জনগণের প্রতি কোনো তার দায়বদ্ধতা নেই। এই জায়গায় বলতে পারবো এগুলোকেও এক প্রকার বলা যেতে পারে যে ইন্টেলেকচুয়াল লেভেলে কারাপশন বলা যেতে পারে। এই ধরনের কারাপশনস গুলোও হচ্ছে। কিন্তু জনগণের যদি সেটা ইন্টারেস্ট সার্ভ না করে তাহলে সেটা কারাপশন। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কারাপশন গুলো হচ্ছে। কমপ্লেক্স প্রসিজার অ্যান্ড রেড ট্যাপিজম। কমপ্লেক্স প্রসিজার অ্যান্ড রেড ট্যাপিজম। বিমলকৃতের বাঁধন এবং হচ্ছে জটিল যে হচ্ছে পদ্ধতি, সেগুলোও কিন্তু এক প্রকার কারাপশন। কেন? কারণ জনগণের স্বার্থকে সেটা কিন্তু আটকে রাখছে। এই লাল ফিতের বাঁধনের কারণে মানুষ কিন্তু সার্ভিস পাচ্ছে না। রেড ট্যাপিজম এর কনসেপ্ট গুলোতে, এখানে রেড ট্যাপিজম কনসেপ্ট গুলোকে এসে যে সমস্ত শব্দগুলো রিপ্লেস করেছে সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে যে ডিজিটাল ইরোডস। যে ডিজিটাল ইরোডস,
তাই এই কাজটা করা যাচ্ছে না। সাইবার থ্রেট আছে, তাই এই কাজটা করা যাচ্ছে না। ডিজিটাল সিক্রেসি নষ্ট হবে, তাই এই কাজটা করা যাচ্ছে না। তো তাই তোমার কাজ পড়ে থাকবে। দিনের পর দিন তোমার কাজ পড়ে থাকবে। সেই সমস্ত বিষয়গুলো এখানে এসে বর্তমান দিনে এসে রিপ্লেস করেছে। বাট হ্যাঁ, এগুলো আমরা দেখতে পাই যে এগুলো আছে। এগুলো কানেকশনের কাজ। পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স, রাজনৈতিক যে হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপগুলো আমরা জানি যে হ্যাঁ আছে। রাজনৈতিক হস্তক্ষেপ হয় বলে সেখানে কি হয়? যে দুর্নীতি হয়। যেমন দেখলে সুপার নিউমেরি পোস্ট তৈরি করে শিক্ষকদের নিয়োগ হচ্ছে। কে করছে? না মন্ত্রী করছে। রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। তিনি তৈরি করছেন। তাহলে উনার ইন্টারফিয়ারেন্স এর কারণে কিন্তু নিয়মটা বদলে গেল। তাহলে এতে করে দুর্নীতি হয়। হাইকোর্ট এসে সেটাকে বাতিল করে দিচ্ছে। যে এগুলো কি করে হয়? সুপার নিউমেরি পোস্ট কি করে ক্রিয়েট করতে হয়? তুমি নিয়ম মেনে করতে হয়। তুমি মন্ত্রী মানে যা খুশি তাই করতে পারো না। তুমি মন্ত্রী, তুমি ততটুকুই করতে পারবে যেটা পার্লামেন্ট, যেটা বিধানসভা বা আইনসভা যেটা হচ্ছে নিয়ম তৈরি করে দেবে। সেই নিয়মের মধ্যেই তোমাকে কাজ করতে হবে। কিন্তু সেটা তো করছে না। সে নিজের মতো করে করেছে। সুপার নিউমারি নিজের মতো করে ক্রিয়েট করছে। তো এই ধরনের প্রভিশন গুলো এসে আল্টিমেটলি কি করেছে? যে ফেভারিটিজম কে সাপোর্ট দিয়েছে। যাকে তাকে এখানে স্কুলের টিচার বানিয়ে দিয়েছে তারা। সে হওয়ার যোগ্য নয় কিন্তু তাকে বানিয়ে দিয়েছে। তাকে সেই পোস্ট পজিশন দিয়ে দিয়েছে। এগুলো আমরা দেখতে পাচ্ছি। লো কনভিকশন রেট, লো কনভিকশন রেট, লো কনভিকশন রেট অর্থাৎ লো কনভিকশন রেট মানে পলিসিটার মানে কোনো মান মর্যাদা মূল্য আর থাকবে না এক প্রকার। বা বিকৃতিকরণ, ডিসটরশন মানে বিকৃতি। তো পলিসিটাকে বিকৃত করা হয়। তাই না? এটা হতে পারে। এটা হয়। এটা একটা এটা খারাপ দিক। এই কারাপশন এর কারণে পলিসিটাকে বিকৃত করে দিল তারা। ইকোনমিক ইনএফিসিয়েন্সি উঠে আসে এর ফলাফল। ইকোনমিক ইনএফিসিয়েন্সি উঠে আসে। যে অর্থনৈতিক হইতে অদক্ষতা এখানে উঠে আসে বা অর্থনৈতিক খুব বেশি পারফর্ম করতে পারে না। তার গ্রোথ সে রাতারাতি ইনশিওর করতে পারে না। সে ধীরে ধীরে রান করে। ঠিক আছে? অনেক সময় সিস্টেম ব্রেক করেও যেতে পারে। বিভিন্ন দেশে এই জিনিসগুলো যেমন রিজন হয়ে দাঁড়িয়েছিল। বাংলাদেশের বলো, শ্রীলঙ্কার বলো কিংবা তোমরা নেপালের কথা বলো, পাকিস্তানের কথা বলো। তো এই বিউরোক্রেসিক যে সমস্ত কারাপশন সেগুলো একটা বড় রিজনস ছিল সেখানে। সামাজিক ইনইকুয়ালিটি, সোশ্যাল ইনইকুয়ালিটি। সমাজে একটা বড় একটা অসাম্য তৈরি হয়। যে পাবলিক দের ইন্টারেস্ট কে সার্ভ করবে যে টাকাটা, হয়তো সেখানে ১০০ টা বাড়ি তৈরি করার কথা বলা হয়েছে। তুমি সেই টাকাটা বা রাস্তাঘাট তৈরি করা হয়েছে। সেই টাকাটা তুমি কি করলে যে প্রাইভেট ইন্টারেস্ট এ তুমি কাজে লাগালে। তাহলে কি হবে? তাহলে সেই টাকাতে তুমি তোমার অনেক উন্নতি হবে। কিন্তু যারা গরিব যাদের জন্য এটা কাজে লাগানো যেত তাদের তো উন্নতি হবে না। বরং তোমারটা উপর দিকে অনেক চড়িয়ে উপর দিকে তোমার অবস্থানটা চলে যাওয়ার ফলে গরিবদের অবস্থানটা কিন্তু আরো অনেক নিচু দেখাবে। তো সমাজে এই ধরনের একটা কি তৈরি হতে পারে? অসাম্য তৈরি হতে পারে। এবং হয় এগুলো হচ্ছে। যে পলিসি এবং আজকের দিনে যে তোমাদের বলছি না যে আজকের দিনে যে আমাদের যে দেশে বিশেষ করে 1991 এর পর থেকে যে সমস্ত কারাপশনস গুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে পলিসি মেকিং লেভেলে কারাপশন যেটা পুঁজিবাদের কারণে হচ্ছে। এই কারণে তোমরা দেখবে বিশেষ করে দেশে অসাম্যটা বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের যে রিপোর্ট গুলো যেগুলো বেরোচ্ছে প্রত্যেক বছর সেগুলো যদি তোমরা দেখো তাহলে দেখবে যে শুধু ভারতবর্ষ নয়। ভারতবর্ষ তো 1991 এর পর থেকে এটা আরো অনেক রাতারাতি হচ্ছে।
বড় পরিমাণে হচ্ছে, কিন্তু গোটা পৃথিবী জুড়ে তোমরা দেখবে যে এই পলিসি মেকিং লেভেলে এই কারাপশনস গুলো হচ্ছে বলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসাম্যটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গরিবের সঙ্গে বড়লোকের বলো কিংবা পুরুষের সঙ্গে মহিলার বলো। এই ভেদাভেদটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। গোটা পৃথিবী জুড়ে এটা হচ্ছে। তো এই সামাজিক যে অসাম্য, সেই সমাজ অসাম্যগুলো বৃদ্ধি পায় এবং এগুলো যে সমস্ত সমাজে আরো অনেক রকমের ক্লাসিফিকেশনস রয়েছে, স্ট্র্যাটিফিকেশনস রয়েছে। তো সেই সমস্ত সমাজে এই ধরনের বিষয়গুলো আরো অনেক বেশি রকমভাবে প্রত্যক্ষ হয়। ক্লাসের মধ্যে হবে, কাস্টের মধ্যে হবে, জেন্ডারের মধ্যে হবে, রিলিজিয়ন এর মধ্যে হবে, বিভিন্ন ধরনের পোস্টের মধ্যে হবে, পজিশনের মধ্যে হবে। এই ধরনের অসাম্যগুলো কিন্তু একেবারে জলের মতো ফুটে ওঠে এবং আমাদের দেশে এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এগুলো কিন্তু উইটনেস করছে। এরপরে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? উইকেনিং অফ ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, যে গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো অনেক দুর্বল হয়ে যায়। তো উইকেনিং এখানে হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠান, যে বিভিন্ন ধরনের, যেমন ধরে নাও আইনসভা দুর্বল হয়ে গেছে। কারণ লড়াইটা, যেমন যোগেন্দ্র যাদব বলছিলেন যে আইনসভা তৈরি করা হয়েছিল জনগণের সেটা ইন্টারেস্টকে সার্ভ করবে বলে। জনগণের স্বার্থকে সেটা প্রতিফলিত করবে বলে। জনগণের স্বার্থকে পূরণ করবে বলে ওই প্রতিষ্ঠানটিকে তৈরি করা হয়েছিল। কিন্তু আজকের দিনে লড়াইটা কোথায় হচ্ছে না? পার্লামেন্টে হচ্ছে না। যোগেন্দ্র যাদব বলছেন প্রেসিডেন্সিতে এসে। তিনি একজন রাজনৈতিক বড় বিশ্লেষক, তিনি পলিটিক্যাল সায়েন্স এর প্রফেসরও ছিলেন দিল্লি ইউনিভার্সিটির। তিনি বলছেন যে এই লড়াইটা আজকে এই ধরনের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এ হচ্ছে না, বরং লড়াইটা হচ্ছে কোথায়? লড়াইটা হচ্ছে রাস্তায়। রাস্তায় লড়াই হচ্ছে। যে পলিটিক্যাল পার্টি গুলো সেখানে ফাইট করছে। মানুষ সেখানে তারা নিজেরা প্রতিষ্ঠান নিজেরা নিজেদের স্বার্থ পূরণ করার জন্য কিন্তু হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হচ্ছে। নির্বাচনের সময় আমরা দেখতে পাচ্ছি যে হিংসা প্রয়োগ হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু এটা হচ্ছে কি করে? কারণ যেহেতু পলিসি মেকিং লেভেলে পলিটিক্যাল এই ইনস্টিটিউশনস গুলো, পার্লামেন্টের কথা বলতে পারি বা আইনসভার কথা বলতে, তারা যেহেতু দুর্বল হয়ে গেছে, তারা ঠিকভাবে তাদের ফাংশনস টা করতে পারছে না। জনগণের স্বার্থ যেটা আল্টিমেটলি বড় রকম ভাবে ইনশিওর করবে, এই ধরনের কোন ডিসিশন যেহেতু তারা নিতে পারছে না, তাই তারা দেখা যাবে যে সেই সমস্ত ইনস্টিটিউশনস গুলো দুর্বল হয়ে গেছে। মানুষ ওদিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কি করছে? রাস্তায় কিন্তু নেমে আসছে। রাস্তায় আন্দোলন করছে। রাস্তায় এসে প্রতিবাদ করছে। এই জিনিসগুলো আমরা পরিষ্কার করে কিন্তু দেখতে পাবো। তো আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে যে এই ধরনের যে ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশনস গুলো আছে, সেটা এখন আইনসভা বলো কিংবা কিংবা আরো বিভিন্ন ধরনের যে ডেমোক্রেটিক প্রতিষ্ঠানগুলো আছে, অর্থাৎ গণতন্ত্রের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের চোখে পড়ে, রাইট? সমস্ত প্রতিষ্ঠানগুলোর কিন্তু পজিশনটা কিন্তু দুর্বল হয়ে গেছে। মানুষ ওদের প্রতি ভরসা নেই। মানুষ রাজনীতিতে অংশগ্রহণ করছে না আজকাল আর। কেন? কারণ না, সেখানে গিয়ে বিশেষ কোনো লাভ হবে না। তাই মানুষ, তারা কিন্তু রাস্তায় নেমে আন্দোলন করছে। বারবার এই যে, এটা তো হওয়ার কথা ছিল না। আন্দোলন কেন করবে মানুষ? মানুষের যে দাবি আছে সেগুলো তো পার্লামেন্টে, সেখানে তাদের প্রতিনিধিদের মাধ্যমে পার্লামেন্টে পাঠাবে। পার্লামেন্টে সেগুলো প্রপার, এখানে একেবারেই প্রপোর্শনাল বেসিস এ সেখানে কি হবে? প্রপোর্শনালি সেইগুলোকে কিন্তু অ্যাড্রেস করা হবে। কিন্তু সেটা তো হচ্ছে না। এই প্রপোর্শনটাকে ভ্যালু দেওয়া হচ্ছে না। প্রপোর্শনটাকে ভ্যালু দেওয়া হচ্ছে যে, কোন একটা পাবে, কোন দুটো পাবে, সবাই পাবেন। তো প্রপোর্শনালি যেহেতু হচ্ছে না, তাই মানুষ তার এই সমস্ত ইনস্টিটিউশন গুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ট্র্যাডিশনাল মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিচার ব্যবস্থার দিকে মানুষ যাচ্ছে না। জানে যে বিচার ব্যবস্থায় যাবো আমি। বিচার ব্যবস্থায় তো ২ কোটি কেস, ৫ কোটি কেস, ১০ কোটি কেস পেন্ডিং পড়ে আছে। পেন্ডিং পড়ে আছে। তো আমি ওখানে গিয়ে কি নিজের চপ্পল ক্ষয় করব? কি লাভ? তো মানুষের মধ্যে এই কারণে তোমরা দেখবে যে একটা চাপা উত্তেজনা কাজ করছে। মানুষ নিজেরাই হাতে অস্ত্র তুলে নিচ্ছে। নিজেরাই নিজেদের সমাধান করার চেষ্টা করছে। তো এই সমস্ত বিষয়গুলো আল্টিমেটলি কি করছে? এক প্রকার আমাদের দেশের গণতান্ত্রিক যে পরিকাঠামো, সেটাকে কিন্তু দুর্বল করে দিচ্ছে। এটাও আমাদের মাথায় রাখতে হবে। এটা তো হওয়ার কথা ছিল না। কিন্তু এগুলো হচ্ছে। রাস্তায় মানুষ বেরিয়ে আন্দোলন করছে। স্কুল টিচাররা সেখানে গিয়ে রাস্তায় গিয়ে প্রতিবাদ করছে। রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে। তারা পুলিশের লাঠি খাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্বাভাবিক হয়েছে। কেন? একটাই কারণ, যে যেখানে বসে পলিসি তৈরি করা হচ্ছে, সেই পলিসি মেকিং বডিজ গুলোতে বলা যেতে পারে যে সেখানে এই ধরনের পলিসি মেকিং লেভেলে কারাপশন হচ্ছে বলে। এবং সেটা জনসমক্ষে হচ্ছে। জনগণের কনসেন্ট নিয়ে হচ্ছে। ওপিনিয়ন নিয়ে হচ্ছে জনগণের। জনগণের অপিনিয়ন নিয়ে হচ্ছে। এবং একটা বড় সংখ্যক জনগণ তাদের কিন্তু মানে সাইলেন্ট থাকাটা এক প্রকার তাদেরকে কনসেন্ট দিয়ে দেয়।
এই কারাপশন গুলো করার ক্ষেত্রে। যেমন যে বড় সংখ্যক একটা পপুলেশন তারা কি করে ভোট দিতেই যায় না। প্রত্যেক বছর ভোট পড়ে প্রত্যেকবার ভোট পড়ে দেখবে 70% 80% ধরে নাও। তো 20% মানুষ যদি ভোট দিতে না যায়, দেশের 20% মানুষ মানে বুঝতে পারছো? দেশের 20% মানুষ মানে হচ্ছে 24 কোটি মানুষ। 24 কোটি মানুষ ভোট দিতেই তার মানে যায় না। 24 কোটি মানুষ যদি ভোট দিতে না যায়, তো দেশের মধ্যে পরিবর্তন আসবে কি করে? তো তারাও মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের ভরসা নেই। তো এই ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি কি, যে আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো সেটাকে কিন্তু দুর্বল করে দিয়েছে। বিউরোক্রেসিকে কিন্তু আরো অনেক সুযোগ করে দিয়েছে এগুলো কিন্তু এই দুর্নীতিগুলো করার। এবং জনসমক্ষে এই জিনিসগুলো হচ্ছে। এইগুলো হচ্ছে আমাদের বেসিক প্রবলেম। এখানে এক বড় সমাধান হতে পারে যে যখন আরো অনেক বেশি বড় রকমভাবে মানুষ তাদের পলিটিক্যাল ইমানসিপেশন আসবে। এবং তার সাথে শুধু পলিটিক্যাল ইমানসিপেশন এনাফ নয়, তার সাথে তাদের যখন ইকোনমিক ও যখন ডেভেলপমেন্ট এনশিওর হবে। ইকোনমিক ডেভেলপমেন্ট এনশিওর যখন হবে তাদের, তো ব্যালেন্স করে এটাতে এগোতে হবে। এই জায়গায় যেতে হবে। অনেকটাই এগিয়েছি আমরা। এই সমস্ত জিনিসগুলোকে অনেকটা কমানো গেছে। কারণ আগেকার দিনে আন্দোলন আরো অনেক বেশি হতো। এখন ইন্টারেস্ট গুলোর মধ্যে অনেক ডাইভার্সিটি এসেছে। ছোট গ্রুপের অনেক ইন্টারেস্ট বেরিয়ে এসেছে বলে এই জিনিসগুলো বেশি হচ্ছে। কিন্তু যদি তুমি আগের থেকে এখনকার যদি তুলনাটা দেখো তাহলে তুমি দেখবে যে হ্যাঁ, জনগণের স্বার্থ অনেক বেশি অনেক পূরণ হচ্ছে। অনেক স্বার্থ পূরণ হচ্ছে এবং আগের থেকে সেটা অনেকটাই বড় পরিমাণে হচ্ছে। হ্যাঁ, স্টিল সেখানে আরো অনেক কাজ করতে হবে। তো এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের প্রশাসন প্রশাসন ব্যবস্থা দুর্বল হিসেবে ফাংশনস করছে। কিন্তু জনগণ এখানে তাকে কিন্তু ওয়াচ করার কাজ করছে এবং তাদের উপর নিয়ন্ত্রণটা রেখেছে। জনগণের কিন্তু এখানে নিয়ন্ত্রণ তাদের উপর আছে এবং এতে করে সিস্টেমের যে ভারসাম্য, ব্যবস্থার যে ভারসাম্য, সে ভারসাম্যটা কিন্তু বজায় আছে। সিস্টেমের ভারসাম্যটা কিন্তু বজায় আছে। তো এই জিনিসগুলো আমরা এখানে কিন্তু দেখতে পাবো। এগুলোই আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। এগুলো এখান থেকে আমাদেরকে মাথায় রাখতে হবে। এগুলো কিন্তু পরীক্ষায় কনসেপচুয়ালি তোমাকে এগুলো জিজ্ঞেস করতে পারে যে কারাপশন এর রিজনস কি? ৪ টে স্টেটমেন্ট দিয়ে তোমাকে বলল কোনটা ভুল। কারাপশন এর কনসিকুয়েন্স কি? ৪ টে অপশন দিয়ে তোমাকে বললে কোনটা কনসিকুয়েন্স। তো তোমাকে বুঝে শুনে এটা উত্তর করতে হবে। স্ট্রেইট ফরওয়ার্ড হয়তো তুমি শব্দগুলো কমন নাও পেতে পারো। কিন্তু আইডিয়াটা কমন পাবে তুমি। এই যে কথাগুলো আমি বললাম, পয়েন্ট গুলোকে বললাম কিন্তু এক্সপ্লেইন করে দিয়ে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার করার চেষ্টা করলাম। এগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমাদের এখান থেকে প্রশ্নের উত্তর করে আসতে বিশেষ কোনো অসুবিধা হবে না। এবং এরপরে তো আরো অনেক ধীরে অনেক কিছুই আমরা পড়ব। কিন্তু সিলেবাসে এখানে যেহেতু নেই এগুলোতে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তো এতটুকু পড়লেই এই গল্পটা মোটামুটিভাবে বোঝা থাকলেই, এই historical evolutions টা বোঝা থাকলেই, অ্যাডমিনিস্ট্রেশন এর এই সংস্কৃতি, কালচারটা বোঝা থাকলেই তোমাদের কিন্তু বিশেষ কোনো অসুবিধা হবে না যে আমাদের দেশের প্রশাসন ব্যবস্থা ফাংশনস করছে কোথা থেকে। কোথায় তার সোর্স রয়েছে, কোথায় কি তার হিস্ট্রি রয়েছে, কিভাবে সে ফাংশনস করছে। এগুলো তোমাদের বুঝতে খুব একটা কিন্তু বিশেষ অসুবিধা হবে না। বুঝাতে পেরেছি? বলো যদি কোনো প্রশ্ন থাকে? কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ, বলছি রিসেন্টলি হিস্ট্রি যদি দেখছিলাম তো তখন দেখলাম যে there are unconventional medias that has sprouted out over the years, for example last 200 or 300 years, and like politicians also use them for their benefit. And now for example the Raj Shamani podcast with the Emmanuel Macron, he doesn't choose NDTV, CNN, etc. because he know that the unconventional media gain that support and also the trust of the people, হুম, and he has a like 45 million subscriber base throughout Facebook, Instagram, and all. হুম, So he can reach out to that audience using হুম, that unconventional media. হুম, আমরা যখন ওখান থেকে সাপোর্টটা হারিয়ে যাচ্ছে, আমরা কিন্তু আনকনভেনশনাল মিডিয়াটাকে সাপোর্ট করছি। আজকে আমি ধ্রুব রাঠি বা এনডিটিভির রবিশ কুমার এদেরকে সাপোর্ট করছি, কিন্তু হুম, তারা তো সেখানেও পৌঁছে যাচ্ছে। দে আর অলসো রিচিং দ্য সেম পজিশন জাস্ট টু গেইন দ্যাট সাপোর্ট এগেন। আই নো দ্যাট দেয়ার আর কনস্টিটিউশনাল establishments where we lost our support, but they are also trying to gain their support, huh, through হুম। different mechanisms. So how to, like counter that? তুমি আরেকটু ছোট করে বলো। ইংলিশেই বলো, ছোট করে বলো। মানে এখন হচ্ছে যে আনকনভেনশনাল মিডিয়াতে আমরা সাপোর্ট করছি। আমি আজকে ধ্রুব রাঠি বা যারা রয়েছে রাজসামানি তাদের পডকাস্ট দেখি এবং পডকাস্ট মার্কেটটা আরো বাড়ছে। এর আগে আমি দেখছিলাম যে জর্জ এফ কেনেডি, হ্যাঁ, তার যে বিরুদ্ধে যে ছিলেন সে ভালো মানে পুরোপুরি একদম ভালো ক্যান্ডিডেট ছিলেন। আগেও একবার রাষ্ট্রপতি হয়েছেন, ভাইস প্রেসিডেন্টও ছিলেন আমেরিকার।
কিন্তু সে নাকি শুধুমাত্র একটু সোয়েট করেছিলেন, হ্যাঁ মানে একটু নার্ভাস দেখাচ্ছিলেন, তাই সে 11,000 ভোটে মাত্র জিতেছেন। এবং তারপরে নিউজ পেপার এইভাবে মানুষ অনেকভাবে মানে নতুন যে মিডিয়াগুলো এসছে সেখানে তারা চেষ্টা করেছে যে তাদের সাপোর্ট গেইন করতে। এখন যেমন ইমানুয়েল ম্যাক্রন এনডিটিভিতে না গিয়ে রাজসামানি পডকাস্টে গেল, কারণ সে জানে যে এনডিটিভিকে এখন কেউ সাপোর্ট করছে না। আমরা জানি যে সুপ্রিম কোর্টকে সাপোর্ট করছি না, ইলেকশন কমিশনের ওপর থেকে ভরসা চলে গেছে, কিন্তু এই যে মিডিয়ার ওপর আমরা ভরসা করছি তারা তো সেখানেও পৌঁছে যাচ্ছে, তা সেটাকে কিভাবে কাউন্টার করব? এনডিটিভি পৌঁছে যাচ্ছে। মানে এখন যদি ইমানুয়েল ম্যাক্রনের পডকাস্ট দেখেন, উনি কি করেছে এমন ভাবে জেনজিকে সাপোর্ট করার জন্য, মানে জেনজির ওপরে যে ফ্রান্স ভালো, এনডিটিভিতে যায়নি, কারণ এনডিটিভি আমরা জানি যে এখন মানে নরেন্দ্র মোদীর যে মানে যারা বন্ধু হিসাবে তাদের ওপরে ভরসা করছে, তাই এমন জায়গায় যাচ্ছে যেখানে আমরা ভরসা করছি। এই যে আজকে ধ্রুব রাঠিকে আমি ভরসা করি, মানে বলছি যে আমরা জেনজি ভরসা করে কারণ এত সাবস্ক্রাইবার বেস, তারাও তো সেখানে যাচ্ছে। আপনি দেখুন ওই মানে ট্রাম্পের কথা, ট্রাম্প কিন্তু মানে এর আগে 4টে পডকাস্ট করেছে, কোনোদিনও কেউ পডকাস্টে যায়নি, কিন্তু সে গেছে। তার কারণ কি? যে দেখছি আচ্ছা আনকনভেনশনাল মিডিয়াতে মানুষ বেশি সাপোর্ট করছে, তাহলে সেটাও তো একটা মানে কি বলবো ট্যাম্পার হয়ে যাচ্ছে না? তাহলে সেটা কিভাবে কাউন্টার করবো আমরা? দেখো এখানে সবার আগে বুঝতে হবে যে যখন আনকনভেনশনাল মিডিয়া তারা যখন জনগণের যখন বা জেনজি যাই বলো ইন জেনারেল জনগণ তাদের যখন সাপোর্ট পাচ্ছে, তখন অফকোর্স এটা ট্র্যাডিশনাল মিডিয়া গুলোর থেকে এরা এই আনকনভেনশনাল মিডিয়া গুলো বা যাদেরকে আমরা বলছি নিউ মিডিয়া, যাদেরকে আমরা বলছি সোশ্যাল মিডিয়া, ওয়েব বেসড মিডিয়া, এই মিডিয়া গুলোর যে মিডিয়াকে জনগণের ইন্টারেস্টকে সার্ভ করার জন্য তাদের যে অ্যাপ্রোচ সেটা লিটল বিট ডিফারেন্ট ফ্রম দি ট্রেডিশনাল মিডিয়া, রাইট? সো এই কারণে দে আর পপুলার অ্যামং সিটিজেন্স, রাইট? এখন বিষয়টা হচ্ছে যে এরা এই জায়গায় তো ফাংশন করছে, এখন পলিটিশিয়ানরাও বিউরোক্র্যাটরাও যখন এখানে পৌঁছে যাচ্ছে তখন তোমার বক্তব্য হচ্ছে যে তাহলে আর নতুন করে মানে এই ফিল্ডটার নতুনত্বটা থাকলো কোথায়? যে কারাপশনটাকে দূর করার জন্য যদি এটা বড় মেকানিজম হয় যে নিউ মিডিয়া, এবং কারাপশনটা যদি এখানে এই ট্র্যাডিশনাল বিউরোক্র্যাটসরা পলিটিশিয়ানরাই করে আসছিল এতদিন, তাহলে তারা তো এখন ট্র্যাডিশনাল মিডিয়াতে তারা আর যাচ্ছে না, বরং তারা নিউ মিডিয়াতে আসছে। তাহলে তোমার কনসার্নটা হচ্ছে যে এখানে তাহলে নতুনত্বটা আর কি থাকলো? সেই তো এইটাকেও তার মানে বিউরোক্র্যাট বা কারাপশন তার মানে ক্যাপচার করে নিল এই ফিল্ডটাকে। এটা একেবারেই সত্যি কথা যে এটা একেবারেই সত্যি কথা যে নিউ মিডিয়ার যে ডিসকোর্স, প্রথমে আগে বুঝতে হবে যে নিউ মিডিয়ার যে ডিসকোর্স, এটা নিয়ে তোমার আমি একটা আর্টিকেল তোমাকে বলতে পারি, খুব সুন্দর ভাবে লিখেছে বাংলাদেশের যে শাহবাগ আন্দোলন হয়েছিল 2013 সাল নাগাদ সম্ভবত বোধহয়। তো সেই শাহবাগ আন্দোলনে তাদের বাংলাদেশের এক প্রফেসর লিখেছেন যে শাহবাগ আন্দোলনে এই মিডিয়াকে ইউজ করা হয়েছিল, এবং আমাদের দেশেও হয়েছে এবং সমস্ত দেশেই হয়েছে। যে উনি ওই ওনার এক্সপেরিয়েন্সটা বলছেন যে শাহবাগ আন্দোলনে মিডিয়াকে ইউজ করা হয়েছে যে এই ধরনের যে সমস্ত সেই সময়কার তাদের নিজেদের বিউরোক্রেসি সরকারের বিরুদ্ধে যে সমস্ত প্রবলেমস গুলো সেগুলোকে তুলে ধরার জন্য, এবং মিডিয়া সেখানে কিন্তু বড় রোল প্লে করেছে। কিন্তু সেই মিডিয়ারই একটা বড় রোল আছে, সেই রোলটা হচ্ছে যে মানে একটা তার বড় ফিচার্স হচ্ছে যে যে যত বেশি এখানে মানে এই ফিল্ডটাকে কন্ট্রোল করতে পারবে সে তার হয়ে কাজ করবে। মানে অর্থাৎ অ্যালগরিথম যেটাকে আমরা বলছি সেই অ্যালগরিথমটা এখানে হচ্ছে এক প্রকার হচ্ছে বলা যেতে পারে যে এটা রান করে হচ্ছে পাওয়ারের উপরে। অ্যালগরিথম একটা হচ্ছে সিস্টেম এমন যেটা পাওয়ারের উপরে রান করে, এবং এটা আগের থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে পারে। যেমন বেনিফিট আদায় করতে পারে, মানে আমি আগের মতো আমার মতো আগে বলে নিই, তারপর তোমার প্রশ্নের সরাসরি উত্তরে আসবো। কারণ অনেক বড় কিছু একটা তুমি জিজ্ঞেস করে ফেলেছো যেটা আমার একটু ন্যারো ডাউন করতে টাইম লাগবে। এখানে বিষয়টা হচ্ছে যে নতুন এই মিডিয়া হচ্ছে একদিকে তো অনেক বড় অপরচুনিটি, জনগণের ভয়েস যেটা তাদের নিজেদের ইন্টারেস্টের পক্ষে আসবে সেটাকে তারা রিপ্রেজেন্ট করছে। তাই মানুষ যেই সমস্ত ইন্ডিভিজুয়ালসরা তাদের হয়ে কথা বলছে তাই তাদেরকে দেখছে। এখন এরা যখন ওখানে পৌঁছে গেছে তখন এখানে একটা বড় খারাপ দিকও থাকতে পারে। কিন্তু দুটো হবে এখানে, একটাই দিক হবে না। প্রথমটা বুঝে নাও আগে যে তুমি যখন নতুন মিডিয়াতে নেমে আসতে বাধ্য হচ্ছ,
তখন জেনজি বলো বা নতুন এই মিডিয়াকে ফলো করা নতুন জেনারেশনের কথা বলো বা সাধারণ মানুষের কথা বলো, অবশ্যই তাদের নতুন কিছু তো দিতে হবেই। নইলে শুধু, শুধু তোমাকে ওরা ভ্যালু দেবে না। অর্থাৎ তুমি ট্র্যাডিশনাল মিডিয়াতে যেভাবে ইন্টারভিউ দিতে, সেই সেম প্যাটার্নে আমাকেও তুমি ইন্টারভিউ দেবে নতুন মিডিয়াতে, সেটা আমি অ্যাকসেপ্ট করব না। আমি স্ট্রেইট ফরওয়ার্ড কোয়েশ্চেনস করব। যেখানে অতটা ডেয়ার ডেভিল হয়তো ডিসিশন বা স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনস হয়তো করতে পারবে না ট্র্যাডিশনাল মিডিয়া। কিন্তু এখানে একটা নতুন এরা এই যে যারা নতুন যে তুমি রাজশামীর কথা বললে বা আরো যাদের ধ্রুব রাত্রির কথা বললে, এরা যখন কাজ করছে তখন এরা কিন্তু আরো বেশি অনেক বেশি আক্রমণাত্মক। তো যেহেতু এরা অনেক বেশি আক্রমণাত্মক, তাই এখানে তোমাকে যখন এদের কাছে আসতে হবে তখন তোমাকে কিছু তো নিজের পাওয়ারকে তো ছাড়তেই হবে। তোমার নিজের কিছু কারাপশনের জায়গাটা তো তোমাকে কিন্তু কমাতেই হবে। স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনস তো তোমাকে নিতেই হবে। কিছু স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনস এর আনসার তো তোমাকে দিতেই হবে। সো এটা ইনিশিয়ালি কি করছে তার মানে যে জনগণের ইন্টারেস্ট কে সার্ভ করছে। যে জনগণ তো এটাই চেয়েছিল। ট্র্যাডিশনাল মিডিয়াতে এটা পাচ্ছিল না বলেই তো নিউ মিডিয়াকে তারা সাপোর্ট করছে। এই নিউ মিডিয়ার এই সমস্ত এজেন্ট গুলোকে বা ফেস গুলোকে সাপোর্ট করছে। তো এখানে এটা পসিবল হচ্ছে তাই। ওকে চলো ফাইন। কিন্তু এখানে একটা বড় ব্লান্ডারও হতে পারে। কি বড় ব্লান্ডার? যেটা নিয়ে তুমি তোমার উদ্বেগটা প্রকাশ করলে। ব্লান্ডারটা কি? ব্লান্ডারটা হচ্ছে এটা যে এখানে যেহেতু হচ্ছে পাবলিক অপিনিয়ন তৈরি করাটা অনেক বেশি সহজ। পাবলিক অপিনিয়ন তৈরি করাটা যেহেতু অনেক বেশি সহজ, যেহেতু এটা ওপেন সিস্টেম, ওপেন এন্ডেড এবং কর্পোরেটসদের ইনভেস্টমেন্টের ফলে এখানে বড় একটা ওয়েব তৈরি হতে পারে। বড় একটা ওয়েব তৈরি হতে পারে। যে প্রচারের যেটাকে তারা ভাইরাল করতে চাইবে হয়তো সেটা একদিনের মধ্যে ভাইরাল হয়ে যাবে। ১০ মিনিটের মধ্যে তারা ভাইরাল করে দিতে পারে। যে রাজশামীর মতো আরো ১০ জন যদি এখানে একসাথে কোন একটা বিষয়ে কনটেন্ট তৈরি করে তাহলে সেই বিষয়টা কিন্তু গোটা ধরে নাও যে পৃথিবী জুড়ে এট লিস্ট এশিয়া মহাদেশে সেটা ভাইরাল হয়ে যাবে। হতে বাধ্য। তো এইরকম বিষয়টা যখন সুনিশ্চিত হয় তখন দেখা যায় যে একটা উদ্বেগের জায়গা থাকে যে যখন এই কারাপ্টেড মানুষগুলো এসে এদেরকে ইন্টারভিউ দিচ্ছে তখন যদি কোনো খারাপ কথাও বলে এবং সেটা যদি গুছিয়ে খারাপ কথাটা বলে বা গুছিয়ে যদি এমন কোন একটা পলিসি ম্যানিপুলেট করছে তারা কিন্তু তারা এত সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করছে যে তোর মানুষ বুঝতেই পারছে না যে এটা ম্যানিপুলেশন আসলে এবং কারাপশন এক প্রকার পলিসি মেকিং লেভেলে মানুষ সেটাকে একসেপ্ট করবে করে নিতে পারে। কেন? তার কারণ হচ্ছে যে মানুষের সেটাকে বিচার করার জন্য তো একটা টাইমের প্রয়োজন হয়। কিন্তু এটাতে ইমিডিয়েট সেই ইনফরমেশনটা ছড়িয়ে দেওয়ার ক্যাপাসিটি রাখে। তো স্বাভাবিকভাবে কি হতে পারে যে বড় একটা ব্লান্ডারও ঘটে যেতে পারে ইমিডিয়েট বেসিসে। বাট তোমার উদ্বেগটার একটা সমাধানও আছে। সমাধানটা হচ্ছে যে লং রানে এখানে কি হতে পারে যে যেহেতু জনগণের পার্টিসিপেশনসটা ওপেন এখানে এবং এখানে টু এন্ডেড মানে টু ওয়ে কমিউনিকেশন যেহেতু হয়, তো স্বাভাবিকভাবে লং রানে কিন্তু মানুষ খারাপ কি সেটাও ধরতে পারে। তার ক্যাপাসিটি আছে ধরার। কাজে তুমি মানুষের অপিনিয়নটাকে ম্যানিপুলেট ইমিডিয়েট করতে পারো, কিন্তু লং রানে করতে পারবে না। কেন? তার কারণ যেমনি রাজসামানি এই ধরনের কারাপ্টেড মানুষগুলোকে ভ্যালু দেবে, মানুষ রাজসামনির কিন্তু এই ভিডিওগুলা দেখবে না। ৫ বছর পরে ও পুরনো হয়ে যাবে। চলবে না। ধ্রুব রাঠি যদি এগুলো ধরে নাও এই ধরনের কোন কারাপ্টেড মানুষকে ভ্যালু দিতে শুরু করে এবং নতুন কিছু যদি না নিয়ে আসে সেখানে এবং যদি সেই ধরনের এই পলিসি মেকিং লেভেলে কারাপশন হচ্ছে সেটাকে যদি সে ধরার ক্যাপাসিটি না রাখে তাহলে কি হবে? সে তাকে আর মানুষ ভ্যালু দেবে না। তো এই মিডিয়েটরও আবার একটা ক্যাপাসিটি আছে। যেমন ব্লান্ডার করারও ক্যাপাসিটি আছে ফর শর্ট টার্ম বেসিস, তেমনি লং টার্ম বেসিসে তার দেখা যাবে কি যে তার একটা কিন্তু এখানে মানে এই মিডিয়াই কিন্তু আল্টিমেটলি কিন্তু ডেমোক্রেসিকে কিন্তু প্রপার অর্থে প্র্যাকটিসও করতে পারে। অর্থাৎ এই সমস্ত কারাপশন গুলোকে তারা ধরিয়েও দিতে পারে। কারণ নতুন প্রজন্ম আসে নতুন ডিমান্ড নিয়ে। সেই ডিমান্ড গুলো যখন সে নিয়ে আসবে তখন দেখবে যে এই একটা সময় আজ থেকে ১০ বছর আগে সে যে কথাগুলো বলেছিল, সেই কথাগুলো আল্টিমেটলি আমার স্বার্থে কাজে আসেনি। কাজে আসেনি। তো কাজে আমি ওটাকে মানি না। বা ওখানে একটা কারাপশন আছে আমি সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। একটা ছোট্ট উদাহরণ নাও। যে একটি ছেলে কিছুদিন আগে হলো না যে কোন একটা ক্যাফেতে গিয়ে সে রেস্টুরেন্টে গিয়ে সেখানে সে বোধহয় তাকে কিছু আ বিফ সার্ভ করা হয়েছিল এবং সে সেটা সেটা নিয়ে মিডিয়াতে সেটা নিয়ে আলোচনা করেছে। এখন সে সেটা ইমিডিয়েট বেসিস এ সেখানে কি হলো একটা বড় ফ্যান বেস তার তৈরি হয়ে গেল। তারা এটা নিন্দা করল যে হ্যাঁ ঠিকই। আবার সেখানেই দেখো একটা অল্টারনেটিভ ডিসকোর্স তৈরি হয়েছে। অপোজিশন। তারা বলছে যে তোমার যদি এতই যদি সমস্যা তাহলে তুমি এমন কোন রেস্টুরেন্টে কেন গেলে যে যেখানে বিফ সার্ভ করা হয়?
আবার এমন কিছু মানুষও আছে যারা তার আজ থেকে ১.৫ বছর, ২ বছর, ৫ বছর আগের কোনো টুইট বের করে, ভিডিও খুঁজে বের করে তাকে দেখালো যে সে কিন্তু এগুলোকে খুব পছন্দ করত, এই জিনিসগুলোকে। এখন এসে সে এখন সেটাকে প্রতিবাদ করছে। তার মানে সে এখানে তার মানে পলিটিক্স করছে। তো সে তো একটা এই সোশ্যাল মিডিয়ারই একটা বড় এজেন্ট। সে তো একটা অ্যাঙ্কার। ট্র্যাডিশনাল মিডিয়াতে যাদেরকে অ্যাঙ্কার বলছি এখানে তাদেরকে আমরা পডকাস্টেড হচ্ছে বলতে পারো কনটেন্ট ক্রিয়েটর বলছি। তো তাদেরকে তো মানুষ ধরতে পারছে আজকের দিনে। সো শর্ট রানে তুমি বোকা বানাতে পারো। কিন্তু যখন অস্ত্রটা মানুষের হাতে আছে, রাইট টু স্পিক, লং রান মানুষকে বোকা বানাতে পারবে না। তো দখল তো করতেই পারে, ক্যাপচার হয়তো করতেই পারে। ক্যাপিটালিস্টরা বড়, বড় ইনভেস্টমেন্ট হয়তো করবে তাদের নিজেদের এই সিস্টেমটিকে দখল করার জন্য। রাষ্ট্রমানিকে হয়তো কোনো একটা প্রলোভন দিয়ে দিল যে, "তুমি এসো আমার দেশে তোমাকে সমস্ত রকমের আ সুযোগ সুবিধা দেব।" প্রেসিডেন্টের সাথে বসে তুমি ডিনার করার সুযোগ পাবে। তো চলো তুমি আমার হয়ে একটা পডকাস্ট করেছো বলে এই সুযোগটা পাবে। তো সে তো এই ধরনের এরপর তো ফায়দা নেবে এইভাবে। তো করতেই পারে সেটা। কিন্তু মানুষ তো ওকে ওয়াচ করবে। মানুষ তো ওকে ওয়াচ করবে। শুধু তো তার ওই পডকাস্টটা মানুষ দেখবে না। যে তুমি ওকে এটা করে দিয়েছো। পডকাস্টটা ঠিক ছিল। কিন্তু যখন দেখবে তুমি আরো অনেক বেনিফিট পাচ্ছ এবং দুটোর মধ্যে কোনো মিল নেই। জনগণের ইন্টারেস্ট কে সার্ভ করছে না। মানুষ তো ওদেরকে দেখবে না। তো তুমি কত রকম ভাবে কন্ট্রোল করবে? অর্থাৎ বলার বিষয় হচ্ছে এখানে এটাই যে যেখানে মিডিয়া এই জায়গাতেই আমরা সোশ্যাল মিডিয়াকে ভরসা করতে পারি যে যেহেতু এটা হচ্ছে ওপেন, কারো কন্ট্রোল যেহেতু এটাতে নেই। যেহেতু এটাতে কারো কোনো কন্ট্রোল নেই, ফ্রি, যার পাওয়ারটা যত বেশি হবে সেই কিন্তু কন্ট্রোলটা করতে পারবে। যার পাওয়ার যত বেশি হবে সেই কন্ট্রোলটা করতে পারবে। আর হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে বড়, বড় কর্পোরেটস গুলো বড়, বড় মানে এই মিডিয়াটাও যেহেতু একটা ইটসেলফ কর্পোরেটস, কাজেই সে কিন্তু হয়তো নিজের মানে জনগণের স্বাধীনতাকে হয়তো হার্ম করতেই পারে। ইন জেনারেল ইন্টারেস্ট কে হয়তো হার্ম করতেই পারে। বাট লং রান এ সেটা কিন্তু পসিবল হবে না। ইতিহাসের দিকে তুমি তাকিয়ে দেখো। যত বড়, বড় ইনোভেশনস এসেছে, যত বড়, বড় সেখানে ডেভেলপমেন্ট এসেছে, সেই ডেভেলপমেন্ট গুলো জনগণের ইন্টারেস্ট কে লং রান এ হ্যাঁ, সার্ভ করেছে। ইন্টারেস্ট কে সার্ভ করেছে তারা। এখন শর্ট রান এ একটা উদ্বেগের জায়গা তৈরি হতেই পারে। কিন্তু লং রান এ কিন্তু দেখবে এই সিস্টেমটিকে রিফর্মস করার যে ক্যাপাসিটি সেটা এই সিস্টেমের মধ্যেই আছে। এবং সেটা হচ্ছে যে ওপেন সিস্টেমের কারণে। অর্থাৎ আমি কথা বলব কি বলব না, আমি কথা বলব কি বলব না, কথা কতটা বলব, কোন বিষয় নিয়ে বলব সেটা বলার অধিকার যেহেতু আমার কাছে আছে, এটা যেহেতু কেউ কন্ট্রোল করছে না ট্র্যাডিশনাল মিডিয়ার মতো, যে সে ব্রডকাস্ট করবে কি করবে না সেটা তার উপর ডিপেন্ড করছে। তুমি তো এই রেকর্ডটা তো ছেড়ে দিলে। কিন্তু সে তার উপর ডিপেন্ড করছে। তাকে রেকর্ড তো তোমার রেকর্ডিংটা সে চালাবে কি চালাবে না। না চালালে কাজে তোমার ভয়েস সেখানে লিমিটেড হয়ে পড়ল। কিন্তু এখানে যেহেতু সেই লিমিটেশনস টা নেই, কাজেই যতই তারা চেষ্টা করুক না কেন, এটাকে আটকাতে পারবে না। কাজেই এটার এই যে ফ্রি ফ্লোনেস, the nature of free flowness basically will be able to ensure the liberty of individuals. এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। কাজে এটা নিয়ে বড় কোনো উদ্বেগের কোনো কিন্তু এখানে জায়গা নেই। বড় কোনো উদ্বেগের জায়গা নেই। সো যেহেতু এটার উপর কারো কোনো কন্ট্রোল নেই, এটা একটা ফ্রি প্ল্যাটফর্ম, ভাসমান প্ল্যাটফর্ম এবং এই নৌকোতে সবাই উঠতে পারে। তাই এখানে ইমিডিয়েট বেসিস এ পাওয়ারফুল রা উঠলেও তুমি দেখবে লং রান এ মানুষ তাদেরকে কিন্তু সরিয়ে দেবেই। তাদের থেকে অল্টারনেটিভ খুঁজবেই। ঠিক একই রকম ভাবে আমরা পলিটিক্যাল যে পাওয়ার গত কালকের বা এর আগের কোনো একটা ক্লাস লেকচারে আমি বলছিলাম যে মানুষের হাতে যেমন ম্যানুয়েল ক্যাস্টল যেটা তার নেটওয়ার্ক সোসাইটি বইয়ে বলেছে যে মানুষের হাতে যতদিন পলিটিক্যাল পাওয়ারটা থাকবে তেমনি মানুষ কি করতে পারবে যে অথরিটেরিয়ানিজমস কে নিয়ন্ত্রণ করতে পারবে, কারাপশনস কে বা ক্যাপিটালিজমস কে নিয়ন্ত্রণ করতে পারবে। তো এখন এই যে নরেন্দ্র মোদী যে চেষ্টাটা করছে বা ইলেকশনস কমিশনস কে দিয়ে যেটা আসলে অনেকেই আমরা অ্যালগরিথম হিসেবে মানে একটা সিকোয়েন্স এ দেখতে পাচ্ছি যে একটা বড় সংখ্যক মানুষ যারা দেশের মানুষ অথচ তাদের জাস্ট ওই নামের স্পেলিংটা মিলছে না বলে তাহলে তুমি ভোটার করে দিচ্ছ। মানুষ এটা হয়তো ২-৪ বছর টলারেট করবে। লং রানে টলারেট করবে না। কারণ যখনই এই ধরনের অ্যাটাক হয়েছে মাসের উপরে, মাস কিন্তু যখন দেখেছে তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তখন তারা কাউন্টার কিন্তু রেসিস্টেন্স এর রাস্তায় নেমে এসেছে। এবং সেটা কিন্তু এই ক্যাপিটালিস্টদের জন্য বা এই ধরনের পাওয়ারদের জন্য কিন্তু বড় বিপজ্জনক হয়েছে। কাজে এই ভুলটা তারা করছে এখন হয়তো ৫ বছর একটা স্বাদ পাবে। মানুষকে ডিভোটার করে দেবে।
আবার মিডিয়া গুলো হয়তো বা এই ধরনের বড় বড় কর্পোরেটস গুলো হয়তো বা পলিটিক্যাল পাওয়ারও হয়তো দেখবে যে সেখানে সেন্সর লাগিয়ে দিচ্ছে। সেন্সর লাগিয়ে দিয়ে হয়তো তোমার টুইটটা ডিলিট করে দিচ্ছে, পোস্টটা ডিলিট করিয়ে দিচ্ছে। এটা হয়তো করবে। কিন্তু লং রান এ এটা চলবে না। আর এই সোশ্যাল মিডিয়ার যুগে এসে এটা আরো অনেক পসিবিলিটি এনশিওর করে এই কারণে যেহেতু এই প্ল্যাটফর্মটা ভাসমান। সবাই এই নৌকোতে উঠতে পারে। এই ক্যাপাসিটিটা যেহেতু আছে। তাই কাজেই এখানে নিশ্চিত থাকো যে, যদি এখানে আমরা দেখতে পাই যে এটার মধ্যে কোনো পলিটিক্স ছিল, জনগণের ইন্টারেস্ট কে হার্ম করছে হয়তো এটা তার এই পডকাস্টের এই তার বক্তব্য বা তার প্রেজেন্স টা, তাহলে জনগণ এটার অবশ্যই বিকল্প খুঁজে নেবে। এবং সেটা হতেই পারে আগামী দিনে যিনি প্রেসিডেন্ট আসবেন, তিনি হয়তো এই প্রেসিডেন্ট যে এসে যে কথাগুলো বলেছেন বা যেভাবে বলেছেন এবং সেটার মধ্যে যতটা তাদের ইন্টারেস্ট কে ফুলফিল করার চেষ্টা করে গেলেন ইন্ডিয়াতে এসে, আগামী প্রেসিডেন্ট এসে কিন্তু এতটা স্ট্রংলি এই দাবিটা করতে পারবে না। তাদেরকে দাবিটা ছাড়তে হবে, কম্প্রোমাইজ করতে হবে কিছুটা। এইটার পসিবিলিটিটা এই কারণে এনশিওর হচ্ছে, তার কারণ হচ্ছে যে প্ল্যাটফর্মটা আছে সেটা হচ্ছে একটা কিন্তু ভাসমান প্ল্যাটফর্ম, ওপেন প্ল্যাটফর্ম। যে কেউ এটাতে কিন্তু বোট হতে পারে। হুম? এইটা হচ্ছে এখন প্রবাবল সলিউশন। এই সলিউশন দিয়ে তোমাকে এটা করা যেতে পারে। মানে এটা সলিউশনটা আসতে পারে। এছাড়াও বুঝতেই পারছো যে মানুষের অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করতে হবে অবশ্যই। ইকোনমিক ইমানসিপিয়েশন নিয়ে আসতে হবে আরো অনেক বেশি ভাবে। ৳১৫০০ দিয়ে এখন তুমি মহিলাদের রাজনৈতিক অধিকারটা কিনে নেবে সেটা হবে না। এ এ এটার ঊর্ধ্বে মানুষের আ বা ইকোনমিক রাইটস টাকে আরো অনেক বড় রকম ভাবে অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্টটাকে এনশিওর করতে হবে। তবেই গিয়ে এগুলো সম্ভবপর হবে এবং এটা হবে। আটকাতে পারবে না। ৳১৫০০ টা যদি শুরু তো ৳৫০০ দিয়ে হয়েছিল। ৳১,০০০ তে এসে দাঁড়ালো। এখন তো ৳১৫০০ তে এসে দাঁড়িয়েছে। তুমি অপেক্ষা করো কোথায় যায়। ঠিক একই রকম ভাবে এটা কিন্তু হবেই। আটকাতে পারবে না তুমি। এটা আটকাতে পারবে না। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে। তো যাই হোক এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ক্যাপিটালিজম এ এটাও আবার একটা অন্যদিকে সত্যি কথা যে আমেরিকারই যদি উদাহরণ দেখি তাহলে হচ্ছে তাদের দেশে 10% সম্পদ হচ্ছে 90% মানুষের হাতে রয়েছে আর 90% সম্পদ 10% মানুষের হাতে রয়েছে। এটাও তো সম্ভবপর হচ্ছে। তার মানে কি? এই মিডিয়াটাও কম্প্রোমাইজ আগামী দিনে কি তাহলে হতে পারে? এই ধরনের যদি একটা রেজাল্ট বেরিয়ে আসে? তো হতে তো পারে ঠিকই এটাও। কিন্তু আমি তোমাকে এটাও লং রান এ বলে রাখি যে, এই যে বললাম যে মানুষ টাইম টু টাইম তারা কিন্তু অধিকারটা কিন্তু বুঝে নেবে। এই মিডিয়ার কাছে সেই ক্যাপাসিটি আছে। এই শুধুমাত্র ভাসমান হওয়ার কারণে, ওপেন হওয়ার কারণে। এবং যদি সে না পারে তাহলে তো সে তার বিকল্প রাস্তাও খুঁজে নেবে। এবং সেটার একটা রাস্তা অবশ্যই হতে পারে যে মানে তাকে যখন ট্র্যাডিশনাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে নামিয়ে নিয়ে আসতে পেরেছি তখন সোশ্যাল মিডিয়া থেকে তাকে আমরা আগামী দিনে আমাদের বাড়ির দরজাতেও আনতে পারবো। সেটা নিয়ে হবে এটা। এটা হচ্ছে বিষয়। বোঝা গেছে? নাকি তোমার মাথায় অন্য কোনো আইডিয়া আছে থাকলে বলতে পারো। না, না স্যার ঠিক আছে অসুবিধা নেই। বুঝেছি এবার। যাই হোক আর কোনো প্রশ্ন আজ নিচ্ছি না। অনেকটা টাইম চলে গেল। ঠিক আছে? ১০ টা বাজতে চলল। নেক্সট ক্লাসে আলোচনা হবে। ঠিক আছে? চলো গুড নাইট।